বন্ধুরা মিলে বিকেলে বাজারে যাচ্ছে, কিন্তু সাঁকোর কাছে এসে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কাছে যেতে দেখি সাঁকোর মাঝখানে চেয়ারম্যানের মেয়ে ইরা আর তার বান্ধবীরা বসে আছে। রাগে মাথা গরম হয়ে গেল। ওপারে যাওয়ার জন্য এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আর এরা এখানে আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়ার জায়গা পাই না নাকি? আমি সাঁকোতে উঠতে গেলে সায়ন বলে, আকাশ, কি করেছিস? চেয়ারম্যানের মেয়ে সাঁকোতে বসে আছে। তো কি হয়েছে? চেয়ারম্যানের মেয়ে বলেই যা ইচ্ছা তাই করবে নাকি? আমার সাথে বন্ধুরা সাঁকোতে ওঠে। ওদের কাছে গিয়ে বলি, এই, আপনারা কি আড্ডা দেওয়ার অন্য কোনো জায়গা পাননি? আপনাদের জন্য কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, দেখছেন না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয়? আমি এখানে বসে আছি দেখেও তুই এখানে আসলি কোন সাহসে? আমি তোর কি করতে পারি তুই জানিস? আকাশ, চল এখান থেকে, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। তুই থাম তো। এই, আপনি চেয়ারম্যানের মেয়ে বলে যা ইচ্ছা তাই করবেন নাকি? হ্যাঁ, বাপ যেমন মানুষের হক মেরে খায়, তার মেয়ে হয়েছে তেমন। কি বলি তুই? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে তো আজ আমি। এই কথা বলেই আমাকে মারতে এলে আমি সাঁকোতে দিই এক ঝাঁকে, সাথে সাথে পা পিছলে পানিতে পড়ে যায়। এরার বান্ধবীদের বলি, এই, তোরা ঝাঁপ দিবি নাকি ধাক্কা দিয়ে ফেলতে হবে? ভয়ে সব কটা পানিতে ঝাঁপ দেয়। এরা পানি থেকে বলে, এই অপমানের প্রতিশোধ আমি যদি না নিয়েছি তবে আমার নামও ইরানা। মনে রাখিস ছোট লোকের বাচ্চা। কি করবি? তোর কোন বাপকে নিয়ে আসবি? আয়, যা। এই সায়ন, চল তো। বলেই সাঁকো পার হয়ে চলে আসি বাজারে। বাজারে এসে আনোয়ার মামাকে বলি, মামা 3 প্লেট হালিম দাও, আর বেশি করে ঝাল দিও। মামা ঠিক আছে বলে হালিম বানাতে থাকে। সায়ন বলে, আকাশ, কাজটা কি ঠিক হলো? কোন কাজের কথা বলছিস তুই? রবিন, তুই কিছু বল এই শালাকে। একটু আগে আকাম করে এসে এখন সব ভুলে গেছে। একটু আগে যে অকামটা করে আসলি এখনই ভুলে গেলি? শুধু শুধু চেয়ারম্যানের মেয়ের সঙ্গে পাঙ্গা নেওয়াটা কি ঠিক হলো? এর ফল কি হবে তুই জানিস না। কি হয় না হয় পরে দেখা যাবে, এখন ওই অহংকারী মেয়ের কথা বাদ দে তো। হালিম খা চুপচাপ। বলেই 3জন হালিম খেতে থাকে। পানি থেকে উঠে ইরা বাসায় যায়। ইরাকে চেয়ারম্যান দেখে বলে, কি আম্মাজান, আপনি এই বিকেলবেলা কই থেকে গোসল করে আসলেন? আব্বু, ওই ছোট লোকের বাচ্চা আকাশ আমাকে সাঁকো থেকে ফেলে দিয়েছে আর বলেছে তুমি নাকি মানুষের হক মেরে খাও। এইটা কোন আকাশ? আসাদের পোলা আকাশ নাকি? হ্যাঁ আব্বু, তুমি ওই ছোট লোকের বাচ্চাটার বিচার করবে, না হলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু একটা করে বসবো। তুমি কোনো চিন্তা করিও না আম্মাজান, আমি ওই ছোট লোকের বাচ্চাটার ব্যবস্থা করতেছি। ইরা ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে নেয়। বন্ধুরা হালিম খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসতে দেখি আমাদের বাসার সামনে চেয়ারম্যানের চামচারা দাঁড়িয়ে আছে। রবিন বলে, আকাশ মনে হয় চেয়ারম্যান তোদের বাসায় এসেছে। ঝামেলা করার প্রয়োজন নেই, শুনলি না? এখন কি হবে? এত কথা বলে লাভ নেই, আয় তো বাড়ির ভিতরে গিয়ে দেখি কাহিনী কি। বলি, বাড়ির ভিতরে গিয়ে দেখি চেয়ারম্যান একটা চেয়ারে বসে আছে, পাশে বসে আছে ইরা, আর আম্মু মাথা নিচু করে সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ইরা বলে, আব্বু, ওই যে ছোট লোকটা আসছে। এখানে এত চামচা নিয়ে আসার কারণ কি চেয়ারম্যান সাহেব? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে অপমান করিস, আবার আমাকে বলিস আমি নাকি মানুষের হক মেরে খাই? ভুল কি বলেছি? আর আপনার মেয়ে এত জায়গা থাকতে সাঁকোতে গিয়ে কেন বসেছিল? আপনার মেয়ের জন্য মানুষ পারাপার হতে পারছিল না। আমার মেয়ে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে বসে থাকবে, তাতে তোর কি ছোট লোকের বাচ্চা? নিজের মেয়ের অন্যায় চোখে পড়ে না আপনার? নিজের মেয়েকে শাসন না করে এখানে এসেছেন আমার বিচার করতে। আকাশ, চুপ কর বাবা, ইরার কাছে ক্ষমা চেয়ে নি। কেন আমি ক্ষমা চাইব মা? ভুল তো ওই অহংকারী মেয়েটির। চেয়ারম্যান বসা থেকে উঠে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, তুই আমাকে ঠিক ভুল শেখাবে? আজ তোর এমন অবস্থা করব আর কোনোদিন আমাদের মুখের ওপর কথা বলার সাহস পাবে না। এটা বলে কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারতে থাকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। ইরার দিকে তাকিয়ে দেখি সে হাসছে। বেল্টের আঘাতে শরীরে সাদা টি শার্ট লাল হয়ে গেছে রক্তে। আম্মু চেয়ারম্যানের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, আমার পোলাডারে আর মারবেন না। এবারের মতন আমার পোলাডারে মাফ কইরা দেন, আর কখনো আমার পোলা আপনার মেয়ের সাথে বেয়াদফি করবে না। তোমার পোলারে সাবধান কইরা দিবা, এরপর যদি আমার মেয়ের পেছনে লাগতে আসে তবে সেই দিন চানে মাইরা ফেলব। চুপচাপ মাথা নিচু করে আছি। শরীর ব্যথা করছে।
ইরা আমার কাছে এসে বলে, কি রে ছোট লোকের বাচ্চা, আমার পিছনে লাগার পরিণাম কি হয় বুঝেছিস তো? এরপরে ভুল করে আমার পিছনে লাগতে আসবে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ইরা ওর আব্বুকে নিয়ে চলে যায়। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এতটাই আঘাত করেছে আমি হাঁটতে পারছি না। সায়ন আর রবিন আমাকে ধরে রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। আম্মু বলে, তোরা একটু ওর টি শার্টটা খুলে দে, আমি তেল গরম করে আনতেছি। বলেই আম্মু চলে যায় তেল গরম করতে। সায়ন আমার টি শার্ট খুলে দিয়ে আমার শরীরের অবস্থা দেখে আটকে ওঠে। শরীরের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। কতবার বললাম ঝামেলা করিস না, শুনলি না? এখন দেখলি তো কি হলো। আমি শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। মনে হচ্ছে কেউ আমার গায়ে চামড়া তুলে নিচ্ছে। খুব কষ্ট হচ্ছে, ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। একটু পর আম্মু তেল গরম করে এনে আমার গায়ে দিচ্ছে আর কান্না করতে করতে বলছে, আমার পোলার এই অবস্থা যে করেছে, তুমি তাদের বিচার করো আল্লাহ। আমার বাপ মরা পোলাডারে এমন পশুর মতন মেরেছে। চাচি, আপনিও ওর গায়ে তেল মালিশ করুন, আমি ডক্টর নিয়ে আসছি। আম্মু ঠিক আছে বলে আমার গায়ে তেল মালিশ করতে থাকে। রবিন চলে যায় ডাক্তার আনতে। চলুন এবার আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আকাশ হাওলাদার। বাবা মারা গেছে 5 বছর আগে। আম্মু আর আমি আমাদের সংসার। আব্বু মারা যাওয়ার আগে আমাদের জন্য অল্প কিছু জমি রেখে গেছে। সেই জমি চাষ করে আমাদের সংসার আর আমার পড়ালেখার খরচ চলে যায়। রবিন আর সায়ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। রবিনের বাবা একজন স্কুল শিক্ষক আর সায়নের বাবার একটা মুদি দোকান আছে। আমরা 3 জনেই এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আর ইরা আমাদের এলাকার বাবুল চেয়ারম্যানের একমাত্র মেয়ে। ইরার বয়স যখন 8 বছর তখন ইরার আম্মু মারা যায়। খুব অহংকারী আর দেমাগী মেয়ে। ইরা বাবার টাকার গরমে গরিব মানুষকে মানুষ বলে মনেই করে না। ইরা এবার MBA করছে। বাকিটা গল্পের সাথেই থাকুন, জানতে পারবেন। ওইদিকে ছোট লোকটাকে একদম উচিত শিক্ষা দিয়েছিস। কত বড় সাহস তোর পিছনে লাগে। আজকের মারের কথা মনে থাকলে আর কখনো আমার পিছনে লাগবে না। একে তো আমাকে পানিতে ফেলেছে, আবার আমার আব্বুর সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা। ছোট লোক কথাকার। এরা যাই বলিস না কেন, ছোট লোকটার আজ উচিত শিক্ষা হয়েছে। আমার তো আজ ইদি লাগছে। ছোট লোকটা মার খাইছে। যখন আঙ্কেল মারছিল তখন মুখটা দেখার মতো ছিল ছোট লোকটার। তবে এটাই শেষ নয়, আগে আগে দেখো হতা হে কিয়া। বলেই 3 জনে একসাথে হেসে দেয়। একটু পর ডাক্তার এসে আমাকে দেখে কিছু ব্যথার মেডিসিন আর একটা মলম দিয়ে যায়। রবিন আর সায়ন আরও কিছু সময় থেকে চলে যায়। রাতে আম্মু আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে গায়ে মলম লাগিয়ে দেয়। আমার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শরীরে এখনও খুব ব্যথা। আমি আম্মুকে বললাম, আচ্ছা মা, গরিবরা কি মানুষ না? গরিবের কি বাঁচার কোনো অধিকার নেই? আল্লাহ কেন আমাদের গরিব করে বানালেন? এই পৃথিবীতে গরিবরা শুধু অপমান আর অন্যায় সহ্য করেই বেঁচে থাকবে বাবা। তুই আর কখনো ওই চেয়ারম্যানের মেয়ের সাথে কোনো ঝামেলা করিস না। তোর কিছু হয়ে গেলে আমি যে মরে যাব। তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই। ঠিক আছে মা, বলেই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। একটু পর ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে ব্যথা কিছুটা কমেছে। একটা টি শার্ট পরে গায়ে দিয়ে ফ্রেশ হয়ে আম্মুর কাছে যেতেই আম্মু বলে, এখন কেমন লাগছে বাবা? এখনো কি শরীরে ব্যথা আছে? হালকা আছে মা, খুব ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তুই ঘরের ভিতরে যা, আমি খাবার নিয়ে আইতাছি। ঠিক আছে বলে রুমে এসে মাথায় হাত দিয়ে বসে আছি। একটু পর আম্মু খাবার নিয়ে এসে বলে, কিরে বাবা, মাথা ব্যথা করছে তোর? না মা, আমি ঠিক আছি, খাইয়ে দাও। আম্মু আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে চলে যায়। একটু পর আমি কাঁচতে নিয়ে জমিতে যেতে নিলে আম্মু বলে, কিরে বাবা, এই অসুস্থ শরীর নিয়ে তুই জমিতে কেন যাইতেছিস? একটু কাজ আছে মা, জমিতে বেশি সময় লাগবে না, একটু পর চলে আসব। আচ্ছা, দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে বলে জমিতে চলে আসি। কিছু সময় কাজ করে জমির আইলে বসে আছে। কোথা থেকে ইরা আর তার বান্ধবীরা এসে আমার সামনে দাঁড়ায়। ছোঁয়া বলে, কি মিস্টার ছোটলোক, কাল এত মার খাওয়ার পরও আজ এই কাজ করছেন? আর বলতেই হবে আপনার কই মাছের মতো প্রাণ। আরে কইন মাছ না, কুকুরের মতন সহজে মরে না। বলেই 3 জনে একসাথে হেসে দেয়। আমি কিছু না বলে উঠে হাঁটতে গেলে ইরা বলে, এখানে কাজ না করে আমাদের বাসায় চাকরির কাজ কর, বেশি বেশি টাকা পাবি। দেখুন
শুধু শুধু কেন আপনারা আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন? আমি তো আপনাদের সাথে কথা বলতে চাইনি। ছোট লোকটার মুখে কথা ফুটেছে, তা একদিনের মাইরে সোজা হয়ে গেছিস দেখছি। সোজা না হয়ে কি আর উপায় আছে? আমার আব্বুকে বাজে কথা বলা, তার শাস্তি তো কম করে হয়ে গেছে, এখন আরও বাকি আছে। আমি কিছু না বলে বাসায় চলে আসি। বাসায় এসে হাত মুখ ধুয়ে রুমে এসে শুয়ে আছি। একটু পর আম্মু হাতে করে লেবুর শরবত নিয়ে আসে। আম্মুর হাত থেকে গ্লাসটা নিয়ে শরবত খেয়ে আম্মুকে বলি, মা, কাল আমাকে একটু ভার্সিটি যেতে হবে, সামনে পরীক্ষা, অনেকদিন যাওয়া হয়নি। তুই কি একাই যাবি নাকি রবিন সায়নও যাবে? আরে ওরাও যাবে। আচ্ছা, সেই সকাল থেকে কাজ করছো, এখন একটু বিশ্রাম নাও, এমনিতে তুমি অসুস্থ। কি করব, কাজ তো করতেই হবে। আবার পরে করো, তুমি এখন একটু বিশ্রাম নাও। আম্মু ঠিক আছে বলে পাশের রুমে চলে যায়। কাজ করে আসায় চোখ দুটো ঘুমের জন্য বন্ধ হয়ে আসে। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে যায়। কি আম্মাজান, কোথায় গিয়েছিলে? একটু হাঁটতে গিয়েছিলাম আব্বু। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ আম্মাজান, পাশের গ্রামে একটা বিচার করতে যেতে হবে। ও আচ্ছা, তাহলে যাও। আব্বু, আমি রুমে যাই। ওই ছোট লোকটাকে আর কিভাবে শাস্তি দেওয়া যায়, শুধু একটা সুযোগের অপেক্ষাই করছি। সুযোগ পেলেই না মজাটা বোঝাবো। এরা এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে এসে আম্মুর সাথে খাবার খেতে যাই। খাবার খেয়ে সায়নকে কল করি। সায়ন কল রিসিভ করে বলে, আকাশ, বল তো শরীর এখন কেমন? ঠিক আছে, এখন তুই রবিনকে নিয়ে ব্রিজে চলে আয়, আমি আসি। আর আসার সময় ওগুলো নিয়ে আসিস। আচ্ছা আসছি, তুই চলে আয়। বলেই কল কেটে আম্মুকে বলে চলে আসি। ব্রিজে এসে দেখি দুই হারামি বসে আছে। কাছে গিয়ে বলি, কিরে, কখন এসেছিস? এই তো এসে বসলাম, আয়। সিগারেট এনেছিস তো? না আনলে যে তুই খেলাবি সেটা তো জানি। আচ্ছা দে, কাল থেকে একটাও খায়নি। শালের চেয়ারম্যানের বেটির জন্য বিছানা থেকে উঠতেই পারেনি। এরপর 3 বন্ধু মিলে সিগারেট খেতে খেতে আড্ডা দিয়েছে। রবিন বলে, কালকে ভার্সিটি যাবি নাকি আকাশ? যাব। তোরা যাবি তো নাকি? যাবো। অনেক দিন ভার্সিটি যাওয়া হয়নি। যা বলেছিস। আচ্ছা, ইরার সাথে আর দেখা হয়েছে তোর? সকালে জমিতে কাজ করছিলাম, তখন 3 পেতনি এসে যা তা বলে গেল। তুই আবার কিছু বলিসনি তো? না, মা ওই শালির সাথে কথা বলতে বারণ করেছে। আর তাছাড়া একবার মার খেয়ে এই অবস্থা, আবার এখন খেতে চায় না। তবে সময় আর সুযোগ একদিন আসবে, এর বদলা তো আমি নেবই। এখন আপাতত কিছু করার দরকার নেই, আমরা আমাদের মতন থাকি, পরে দেখা যাবে। সবে তো শুরু হলো এই গল্প, তাই না? সায়ান ঠিকই বলেছে, এখন কিছু বলার দরকার নেই। তবে সময় আর সুযোগ পেলে আমিও ছাড়ব না। আরও কিছু সময় 3 জনে আড্ডা দিয়ে বাসায় চলে আসে। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে 3 বন্ধু চলে আসি ভার্সিটি। গেটের ভিতরে ঢুকতেই ইরা তার বান্ধবীরা বটগাছের নিচে বসে আছে। ছোট লোকটাকে দেখে মাথায় একটা প্ল্যান আছে। চ, ইমনকে ডেকে আনতো। ইমনকে দিয়ে কি হবে? ছোট লোকটাকে একটু মজা দেখাবো। চ, আমার কথার মতন ইমোকে ডেকে আনলো। ইমন আমাদের ক্লাসমেট। ইমন এসে বলে, এরা আমাকে ডেকেছ? তোমার আমার একটা কাজ করতে হবে। বলো কি করতে হবে? তুমি তো আকাশকে চেনো, তাই না? কি করতে হবে বলো। ওকে মারতে হবে। এখন ইচ্ছে মতন পেটাবে। ঠিক আছে, তুমি দেখো শুধু। 3 জন এসে মাত্রই ক্যাম্পাসে বসেছি, তখন আমাদের সিনিয়র ভাই এমন এসে কিছু না বলে আমার শার্টের কলার ধরেই আমার গালে থাপ্পড় দেয়। আরে ভাই, মারছেন কেন? আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি। তোর সাহস হয় কি করে এরার গায়ে হাত দেওয়ার, ওকে পানিতে ফেলার? শালা ফকিরের বাদশা। ইমন ভাইয়ের জন্য ইরাপুর আব্বু ওকে অনেক মেরেছে, প্লিজ আকাশকে ছেড়ে দিন। তুই এই ছেলেটার হয়ে চামচামি করছিস কেন? কত টাকা বেতন দেয় তোকে? আমার শার্টের কলার ছাড়ুন ইমন ভাই। হেই, তুই আমাকে হুকুম করছিস? তোর সাহস তো কম না। বলেই আমার গালে থাপ্পড় দেয়। তার বন্ধুরা সহ সবাই আমাকে ইচ্ছা মতো মারতে থাকে। এরা হাসতে হাসতে আমার কাছে এসে বলে, কি রে ছোট লোকের বাচ্চা, কেমন লাগে? সবে তো শুরু, এরপর দেখ সামনে আরো কি কি হয়। আর বুঝতে বাকি নেই এসব কিছু যে ইরার সাজানো। ইরা তার বান্ধবীদের নিয়ে হাসতে হাসতে চলে যায়। শাওন আর রবিন আমাকে ধরে কলেজের পাশের ফার্মেসিতে নিয়ে গিয়ে ড্রেসিং করায়। শালারা এমনভাবে মেরেছে ঠোঁট কেটে রক্ত পড়ছে।
ডাক্তাররা কিছু মেডিসিন দিয়ে দেয়। এরপর আবার তিনজনে কলেজে এসে সব ক্লাস করে কলেজের একপাশে বাগানের কাছে বসে গল্প করছে। রবিন বলে, এই ইরা আপু দিন দিন বেড়ে যাচ্ছে। এই মেয়েটার বিয়ে হয়ে মনে হয় আকাশের জন্য ভালো হতো। পাগল হয়ে গেছিস? এই গুণটি দেমাগি অহংকারী মেয়েকে কোন কোন বলদ বিয়ে করবে? নিজের জীবনের প্রতি যার মায়া আছে সে তো ভুলেও এই আপদ ঘাড়ে নেবে না। তবে আমি চাই কোনো একটা নেশাখোর ছেলের সাথে এই শালের বিয়ে হোক, যাতে রোজ নেশা করে এসে ইচ্ছা মতো শালিকে পিটায়। যা বলেছিস দোস্ত, এটা যদি হয় তবে সেই লেভেলের মজা হবে, কি বলিস? যদি আমার কথাটা সত্যি হয় তাহলে 100 ফকিরকে খাওয়াবো আমি, বলেই তিনজনে হাসে থাকে। আরও বেশ কিছু সময় তিনজনে গল্প করে বাসায় চলে আসে। বাসায় আসতেই আম্মু আমাকে দেখে বলে, কিরে আকাশ, তোর মুখে এসব কিসের দাগ? কেউ মেরেছে তোকে? আজকে কে মারবে আম্মু? সায়ন আর রবিন, আমি দুষ্টুমি করছিলাম, হঠাৎ পড়ে গিয়েছিলাম রাস্তায়। পড়ে গিয়ে এমন অবস্থা হয়েছে? মিথ্যা বলছিস কেন আমায়? সত্যি করে বল, কে মেরেছে? আমি তোমার কাছে কেন মিথ্যা বলবো আম্মু? আমি ফ্রেশ হয়ে আসছি, খেতে দাও, ক্ষুধা পেয়েছে খুব। আচ্ছা তুই ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। আম্মু চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছে। রুমে শুয়ে শুয়ে আজকে কলেজের কথা ভাবছি। ওই সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে সায়ন আর রবিনের সাথে আমাদের বাসার পেছনের পুকুর পাড়ে বসে আছে। রবিন বলে, আর কতদিন চেয়ারম্যানের মেয়ের অত্যাচার সহ্য করবি আকাশ? কি করবো বল? আমি চাই না আমার জন্য আমার আম্মু কারো কাছে ছোট হোক। আর কখনো ওই চেয়ারম্যানের মেয়ের সাথে কখনো কথা বলার প্রয়োজন নেই। আমি কি যাই নাকি কথা বলতে? ওই শালি তো এসে নিজে থেকে ঝামেলা করে, দেখিস না তোরা? এখন থেকে ইরা আপু যে রাস্তা দিয়ে চলাচল করবে না, আমরা সেই রাস্তা দিয়ে যাব না। মোট কথাই ইরা আপুর সামনে আর আমরা পড়বো না। তাহলে গ্রাম ছেড়ে চলে যায়। আরে এটা আমাদের গ্রাম, আমরা কি রাস্তা দিয়ে চলাফেরা করব না? তোকে রাস্তা দিয়ে চলাফেরা করতে বারণ করলো কে? শুধু ইরা আপু যেদিক দিয়ে যাবে আমরা তার বিপরীত দিক দিয়ে চলে যাব, তাহলে আর কোনো ঝামেলা হবে না। সময় একদিন আমারও আসবে, এই আঘাতের অতীত জবাব আমিও একদিন দেব। আচ্ছা এখন অপেক্ষা করতে থাক, এখন আর ঝামেলা করে লাভ নেই। এরপর তিনজনে আরও কিছু সময় আড্ডা দিয়ে মাগরিবের আজান শুনে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসে। সন্ধ্যায় আমি আর ছোঁয়া বসে আছি। ছোঁয়া বলল, আজকে কলেজে যা মজা হলো, ছোট লোকটাকে ভালোই শিক্ষা দিয়েছি বল। যা বলেছিস, ছোট লোকটার কত সাহস, কত বড় সাহস, এই ইরার সাথে পাঙ্গা নেয়। যেখানে কেউ তোর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না, সেখানে ছোট লোকটা তোকে পানিতে ফেলে দেয়, আবার আঙ্কেলকে নিয়ে বাজে কথা বলে। তার জন্যই তো ইচ্ছে মতো পিটালাম। পড়তে পড়তে কখন যে 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। আম্মু এসে খেতে রেখে যায়। বই বন্ধ করে আম্মুর সাথে খাবার খেয়ে রুমে এসে আরও কিছু সময় পড়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে জমিতে চলে যায়। কাজ শেষ করে বাসায় এসে গোসল করে খাবার খেয়ে কলেজে যাচ্ছে। সায়ন, আমি আর রবিন সাঁকোর কাছে আসি, দেখি ইরা আপু আর তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। রবিন বলে, আকাশ, আমরা একটু পরেই যাই, চেয়ারম্যানের মেয়ের সামনে। কলেজে লেট হয়ে যাবে। সাঁকো পার না হয়ে এগুলো দাঁড়িয়ে আছে কেন? চেয়ারম্যানের মেয়ে বলে কথা, যা মনে আসে তাই কর। কার ক্ষতি হচ্ছে দেখার সময় কি আছে নাকি ওদের? আচ্ছা চল তো গিয়ে দেখি সমস্যা কি। আবার একটা ঝামেলা হবে আকাশ, প্রয়োজন নেই শুধু শুধু ঝামেলা করার। কোনো ঝামেলা হবে না, চল। তিনজনের সামনে এগিয়ে দেখি সাঁকোতে একটা সাপ বসে আছে। মনে মনে বলি, নিচেই তো একটা কালনাগিনী, এত ভয় পাওয়ার কি আছে? আমার তো দুঃখ হচ্ছে সাপটার জন্য। এই কালনাগিনীর ছোবলকে সাপটা বেচারা আবার না মরে যায়, এইসব ভাবছি। তখন ইরা আর ওর বান্ধবী আমাদের দিকে তাকায়। ছোঁয়া আমার কাছে এসে বলে, আকাশ, সাপটাকে একটু তাড়িয়ে দাও না, কলেজে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। কেন? আপনারা কি শুধু সাপকে ভয় পান নাকি? আমরা কি পাই না নাকি? আর সাপ কি আমাদের আত্মীয় হয় নাকি যে আমাকে কিছু বলবে না? ছেলে মানুষ হয়ে তুমি এই কথা বলছো? যাও না, সাপটাকে একটু তাড়িয়ে দাও। আমি কিছু না বলে সাঁকোর দিকে এগিয়ে যেতে গেলে সায়ন বলে, এই হিরোগিরি করার জন্যই কোনো প্রয়োজন নেই, পরে কোনো কিছু হয়ে গেলে কি হবে? কিছু হবে না, আমি আসি। বলেই সাঁকোর দিকে এগিয়ে গিয়ে সাপটার সামনে বসে আস্তে আস্তে বললাম, প্রাণের মায়া থাকলে যা বাবা, আমার পেছনে কালনাগিনী দাঁড়িয়ে আছে, রেগে গেলে তোর জীবন শেষ। আমি সাপটার দিকে হাত বাড়িয়ে দিতে আমার হাতে সাপটা পেঁচিয়ে যায়।
এটি দেখে সবার চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা। ইরা আপু তার বান্ধবীর কানে কানে বলে, কি রে, ছোট লোকটা কি জাদুকর নাকি? সাপকেও নিজের বশে করে ফেলেছে। আমিও তো তাই ভাবছি, এসব এত সহজে কারো বসে আসে নাকি? আমি সাপটাকে পানির কাছে নিয়ে যেতেই আমার হাত থেকে ধীরে ধীরে পানিতে চলে যায়। বন্ধুদের কাছে আসতেই রবিন বলে, কিরে ভাই, তুই আবার সাপকে বশ করতে শিখলি কবে থেকে? এইসব কিছু না, আচ্ছা চল, কলেজে লেট হয়ে যাচ্ছে। তিনজনের সাঁকোতে উঠে পার হয়ে গাড়িতে উঠে চলে আসি কলেজে। কলেজে এসে সকল ক্লাস শেষ করে কিছু সময় গল্প করে বাসায় আসি, দেখি বাসার সামনে অনেক মানুষের ভিড়। এগুলো দিকে ভয়ে আমার পা সামনের দিকে যাচ্ছে না। আম্মুর আবার কিছু হলো না তো? কলেজের ব্যাগটা রেখে দৌড়ে বাসার ভিতরে যেতেই দেখি ডাক্তার চাচা আম্মুকে চেক আপ করছে। আমি কাছে গিয়ে বলি, ডাক্তার চাচা কি হয়েছে আম্মুর? আমি যতটুকু বুঝতে পারছি, মাথায় যে টিউমার ধরা পড়েছিল সেটা এখন বড় হয়ে গেছে। যত দ্রুত সম্ভব কোনো বড় হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করার ব্যবস্থা করো, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যদি পারো আজই নিয়ে যাও, যত লেট করবে ততই তোমার আম্মুর জন্য বিপদ। কত টাকার মতন লাগবে ডাক্তার চাচা? সঠিক বলতে পারছি না, তবে কম হলেও 3-4 লক্ষ টাকা লাগবেই। ডাক্তার চাচার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এত টাকা আমি কোথায় পাবো, কোথা থেকে নিয়ে আসবো? কিন্তু আমার আম্মুকে যে করেই হোক বাঁচাতেই হবে। আম্মু ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। প্রয়োজনে নিজেকে বিক্রি করে ফেলবো, কিন্তু আম্মুকে বাঁচাতেই হবে। ডাক্তার চাচা আরও কিছু কথা বলে চলে যায়। আমি আম্মুর মাথার পাশে বসে আম্মুর কপালে চুমু দিয়ে আম্মুর হাতটা ধরতেই আম্মু বলে, কোনো লাভ নেই বাবা, আমার সময় শেষ হয়ে গেছে। তোমার কিছু হবে না আম্মু, আমি এখনো বেঁচে আছি। যে করেই হোক আমি তোমাকে বাঁচাবই, তুমি চিন্তা করো না। এতগুলো টাকা তুই কি করে জোগাড় করবি? টাকার কথা তুমি চিন্তা করো না আম্মু, আমি ঠিক জোগাড় করে ফেলবো। আমি তোমার কিছু হতে দেব না। বলেই আম্মুর কপালে চুমু দিয়ে বাইরে এসে রবিন আর সায়নকে কল করি। একটু পর রবিন আর সায়ন এসে বলে, কিরে, কি হয়েছে আন্টির? আম্মুর মাথায় টিউমারটা বড় হয়ে গেছে। ডাক্তার চাচা বলেছে অপারেশন করতে হবে, না হলে আম্মুকে বাঁচাতে পারবে না। কত টাকার মতন লাগতে পারে কিছু বলেছে? 3 থেকে 4 লাখ টাকার মতন। কিছু মাথায় আসে না, কি করব। এত টাকা কোথা থেকে আনবি? তুই জমিটা বিক্রি করলে হয়তো 2 লক্ষ টাকার মতন পাবি, কিন্তু বাকি টাকা কোথা থেকে আসবে? এত টাকা শুধু একজনই জোগাড় করে দিতে পারবে। কে দেবে এত টাকা আমাকে? চেয়ারম্যান ছাড়া এত টাকা আর কেউ দিতেই পারবে না। চেয়ারম্যান আমাকে এত টাকা দেবে তোর মনে হয়? একবার চেষ্টা করে দেখতে পারিস। ঠিক বলেছিস। প্রয়োজন হলে চেয়ারম্যানের পায়ে ধরবো আর তার বাসায় চাকরের মতন কাজ করব। তবুও টাকা আমার আনতেই হবে। বলেই চলে আসি চেয়ারম্যানের বাসায়। এসে দেখি এরা আপু উঠানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে, তুই এখানে কি জন্য এসেছিস? চেয়ারম্যান চাচা বাসায় আছে, একটু দরকার ছিল। আব্বুকে দিয়ে তোর কি কাজ? একটু প্রয়োজন ছিল। বাসায় আছেন উনি? রুমে বসে আছে, যা। আমি বাসার ভিতরে এসে দেখি চেয়ারম্যান সহ কয়েকজন বসে আছে। আমাকে দেখে বলে, কিরে, তুই আমার বাসায় কেন? কিছু বলবি? আমার কিছু টাকা লাগবে চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে ধীরে ধীরে সব টাকা দিয়ে দেব। কত টাকা লাগবে? 5 লাখ টাকা। তুই পাগল হয়েছিস? এতগুলো টাকা আমি কোথা থেকে দিব? আর তুই আমার টাকা নিয়ে পালিয়ে যাবি? না চেয়ারম্যান সাহেব, আমি পালাবো না। আমার আম্মু খুব অসুস্থ, অপারেশন করতে হবে। দয়া করে আমাকে টাকাটা দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। এত টাকা আমি দিতে পারবো না, তুই যা এখান থেকে। টাকা দিতে পারি, একটা শর্ত আছে আমার। সব শর্তে আমি রাজি আপু, আপনি শুধু আপনার আব্বুকে টাকাটা দিতে বলেন। টাকা দেব, আর যতদিন টাকা শোধ না করতে পারবি ততদিন তোকে আমার বাসায় চাকর হয়ে থাকতে হবে। আমি রাজি আপু, আমি আপনাদের বাসার চাকর হয়ে থাকবো। আমার আম্মুর জন্য আমি সব করতে পারবো। ইরামা, তুই কি বলতেছিস? এতগুলো টাকা দিব? ও পালিয়ে গেলে তখন? আমি পালাবো না চেয়ারম্যান সাহেব, আপনার যদি কোনো দলিল করে লিখে দিতে বলেন আমি তাই করতে রাজি আছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বলেই ইরা আপু তার রুমে গিয়ে একটা খালি কাগজ আর কলম এনে আমাকে দিয়ে বলে সই করতে। আমি কিছু না ভেবে সাথে সাথে সই করে দেই। ইরা আপু বলে, আব্বু টাকা দিও তো। এখন ও চাইলেও আর পালাতে পারবে না। আমার অপারেশন হয়ে গেলে আমি চলে আসবো, 2-3 দিন লাগবে। ঠিক আছে, তবে এর থেকে একদিনও যেন বেশি না হয়। ঠিক আছে বলে চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিয়ে বাসায় চলে আসি।
তুই এতগুলো টাকা কেন ওই ছোট লোকের বাচ্চাটাকে দিতে বললি? আব্বু তুমি ভুলে গেছো, ওই ছোট লোকটা আমাকে অপমান করেছিল। এখন আমাদের বাসায় চাকর, আর এখন থেকে আমি ওর এমন অবস্থা করব, ওর জীবনটা নরক করে দেব। আমার কথা শুনে আব্বু হাসছে, আমিও হাসতে হাসতে রুম থেকে চলে আসি। রুমে এসে মনে মনেই বলছি, আকাশ এখন থেকে তোমার জীবনটা আমি বিষাদময় করে দেব। প্রতিদিন তোকে এত আঘাত করব, তুই বুঝবি এই ইরা কি। আমি দ্রুত বাসায় চলে আসি। আসতেই সায়ন বলে, কিরে টাকা দিয়েছে? টাকা দিয়েছে। এত সহজে টাকা দিয়ে দিল? এখন থেকে আমি ওদের বাসার চাকর, যতদিন টাকা শোধ না করতে পারবো ততদিন। পাগল হয়ে গেছিস তুই? ওই ইরাকে চিনিস না? তোর উপর অত্যাচার করতে করতে তোকে মেরে ফেলবে। আমি সব জানি, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। বেঁচে থেকেই বা কী করবো বল, যদি আম্মুকে না বাঁচাতে পারি। আমরা তোর এতই হতভাগা বন্ধু, তোর এমন বিপদে তোকে সাহায্য করতেই পারলাম না। এইসব কথা বাদ দে। আসুন, আম্মু যেন এখনই কিছু না জানতে পারে। চল, আম্মুকে আজই হাসপাতালে নিয়ে যাব। আম্মুর কাছে গিয়ে আম্মুকে বললাম, আম্মু চলো, আজই তোমাকে হাসপাতালে নিয়ে যাব, টাকার ব্যবস্থা হয়ে গেছে। এতগুলো টাকা তুই কি করে জোগাড় করলি বাবা? চেয়ারম্যানের থেকে এনেছি, পরে কাজ করে শোধ করে দিব। এখন চলো, আম্মুকে নিয়ে চলে আসি হাসপাতালে। ডাক্তার আম্মুকে কিছু টেস্ট করতে বলে। টেস্ট করানো শেষে ডাক্তার বলে, দেখুন, আপনার আম্মুর যে অবস্থা, কালকের মধ্যে অপারেশন করতে হবে। তাহলে তাই করুন ডাক্তার। আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে 4 লক্ষ টাকা জমা করে দেন আজই। ঠিক আছে ডাক্তার, আমি এখনই যাচ্ছি। আমি গিয়ে ক্যাশ কাউন্টারে টাকা জমা করে আম্মুর কেবিনে আসতেই আম্মু বলে, ডাক্তার কি বললো বাবা? কাল তোমার অপারেশন হবে আম্মু, তুমি আবার আগের মতন সুস্থ হয়ে যাবে। তোর খুব কষ্ট হচ্ছে, যাচ্ছে না রে বাবা? তোমার জন্য আমি সব করতে পারবো আম্মু, আর আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি এখন একটু ঘুমাও, কাল সকালে তোমার অপারেশন হবে। আমার মাথার পাশে বস, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবি বাবা? মুচকি এসে আম্মুর মাথার পাশে বসে কপালে চুমু দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে বলি, মায়া আর মমতা মাখা স্নেহ দিয়ে কত কষ্ট করে আমাকে তুমি মানুষ করেছ। একটু আঘাত পেলেই মা বলে কেঁদে উঠেছি। কখনো যেন বিপদে না পড়ি সেজন্য সবসময় পাশে থেকেছ। যত আয়ু খোদা আমাকে দিয়েছে তার সবটুকু যেন তোমাকে দেয়। তোমার পায়ের নিচেই যে আমার বেহেশত। তোমার সুখে, তোমার মুখের হাসিতে আমার সমস্ত সুখ খুঁজে পাই। তোমার জন্য আমি সব করতে পারবো আম্মু, সব। বলে চোখে হাত দিয়ে দেখি চোখের কোণে পানি চলে এসেছে। চোখের পানি মুছে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছি। কিরে তুই তোর শত্রুকে এতগুলো টাকা দিচ্ছিস কেন? अभी तो पार्टी शुरू हुई है बाন্ধবী। কি বলে যাচ্ছিস পাগলের মতন? কিসের পার্টি? টাকা তো আর এমনি এমনি দেয়নি, টাকার বিনিময়ে আমাদের বাসার চাকর হয়েছে ওই ছোট লোকটা। বলিস কি? তাহলে তো এখন থেকে সেই মজা হবে, কি বলিস? অবশ্যই ওই ছোট লোকটার জীবন আমি নরক বানিয়ে দেব। সেই দিনের অপমান আমি আজও ভুলিনি। যদিও মার খাইয়েছি, তাতেও আমার মন ভরেনি। তিল তিল করে ওই ছোট লোকটাকে আমি আঘাত করব। সাথে আমিও আছি বান্ধবী। তার চাকরটা কই? ওর মাকে নিয়ে হাসপাতালে গেছে, কাল অপারেশন, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আম্মুর পাশে বসে কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙে ফজরের আজানের সুরে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে আম্মুর পাশে বসে ফ্লোরে নামাজ আদায় করি। দোহাত তুলে মনে যেতে বলি, হে রব্বুল আলামিন, তুমি তো এই সমস্ত পৃথিবীর মালিক। তোমার কথা ছাড়া তো এই পৃথিবীতে কিছুই হয় না। আমি তোমার এক পাপী বান্দা। তোমার কাছে দুহাত তুলে আমার আম্মুকে ভিক্ষা চাই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার আম্মু। তুমি আমার আম্মুকে সুস্থ করে দাও। তার বিনিময়ে যদি আমার জীবনটা কেড়ে নিতে হয় তবে তাই করো, তবুও আমার আম্মুকে সুস্থ করে দাও। কিছু সময় পর ডাক্তার এসে আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। রবিন, সায়ন আর আমি অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। সায়ন, তুই চিন্তা করিস না আকাশ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আকাশ, সায়ন ঠিক বলেছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে, আম্মুর কিছু হলে আমি মরেই যাব। এবার চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তিনজনে অপেক্ষা করছি। ঘন্টা দুয়েক পর ডক্টর বের হয়ে আসলেন। ডক্টরের কাছে গিয়ে বলি, ডক্টর, আমার আম্মু কেমন আছে? ভয়ের কিছু নেই তো? ডোন্ট ওয়ারি, অপারেশন সাকসেসফুল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার নাও। একটু পরে বেডে দেওয়া হবে, তখন আপনি দেখা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। এটা আমার কর্তব্য ছিল।
বলে ডক্টর আমার কাঁধে হাত রেখে একটা হাসি দিয়ে চলে যায়। আমি রবিন আর সায়নকে জড়িয়ে ধরি। সায়ন আর রবিন আর আমি আম্মুর কেবিনে গিয়ে দেখি আম্মু ঘুমিয়ে আছে। আম্মুর পাশে বসে কপালে চুমু দিয়ে আম্মুর হাত জড়িয়ে ধরে বসে থাকি। একটু পরে আম্মু সেন্স ফিলে সায়ন ডক্টরকে ডেকে আনে। ডক্টর আম্মুকে চেক আপ করে বলে, অল্প কিছুদিনের মধ্যেই ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আর খেয়াল রাখবেন ওনার দিকে। বাড়ির কোনো কাজ কয়েক মাসের মধ্যেও যেন উনি না করে। ঠিক আছে ডক্টর। এরপর ডক্টর আরও কিছু কথা বলে চলে যায়। আমি আম্মুর হাত ধরে বসে বলি, এখন কেমন লাগছে আম্মু? আমার ছেলে আমার কাছে থাকলে আমি কি খারাপ থাকতে পারি? ও তাই না আন্টি, আকাশই শুধু তোমার ছেলে, আমরা বুঝি তোমার কেউ না। তোরাও আমার ছেলে, আয় আমার কাছে। সায়ন আর রবিন আম্মুর কাছে যেতেই আম্মু ওদের কপালে চুমু দিয়ে বলে, তোদের খুব কষ্ট হচ্ছে তাই না? না আন্টি, আমাদের একটুও কষ্ট হয়নি। তোমার জন্য তোমার 3 ছেলে সব করতে পারে। আচ্ছা আকাশ, তুই আন্টির পাশে থাক, আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসিস, আর এই নে টাকা নিয়ে যা। তোর থেকে টাকা নিতে হবে কেন? আমার কাছে আছে। এত রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনিই বললাম। আচ্ছা থাক তুই, আমি খাবার নিয়ে আসি। বলে রবিন চলে যায় খাবার আনতে। আমি আম্মুর হাত ধরে বসে আছি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। ভার্সিটির ক্যাম্পে বসে গল্প করছি আমি, ছোয়া, ইমন আর বাকি সব বন্ধুরা মিলে। ইমন বলে, কি রে এরা, ওই ছেলেটা কি ভার্সিটি দেখছিস না যে একদিনের মার খেয়েই ভার্সিটি আসা বন্ধ করে দিয়েছে নাকি? ইমনের কথা শুনে সবাই শব্দ করে হেসে দেয়। ছোঁয়া বলে, ছোট লোকটা ওর মাকে নিয়ে হাসপাতালে গেছে। আর মজার কথা কি জানিস তোরা? হসপিটালে গেছে, এইখানে আবার তুই মজা পেলি কোথায়? মজা তো হতো তখনই যদি ভার্সিটি আসতো আর আমরা ওর খিস্তি করতাম। আরে গাধা, আগে পুরোটা কথা শুনবি তো। আচ্ছা ঠিক আছে, শুনছি, বল তুই। ওই ছোট লোকটা এখান থেকে আমাদের ইরার চাকর। এরা ছোঁয়া যা বলছে সেটা সত্যি নাকি ওই ছেলেটা তোর চাকর? তা কিভাবে হলো? এরপর আমি সব কিছু বলি। সব কথা শুনে সবাই হাসছে। ইমন বলে, এবার আরও বেশি মজা হবে, এখন ইচ্ছে মতো অপমান করা যাবে। যা বলেছিস। আচ্ছা চল, ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসে যাই। বলি সবাই ক্লাসে চলে যাই। ক্লাস শেষে সবাইকে বিদায় দিয়ে ছোঁয়া আর আমি বাসায় চলে আসি। বাসায় আসতেই আব্বু বলে, কিরে মা, কেমন কাটলো ভার্সিটির আজকের দিন? খুব ভালো আব্বু। তুমি কোথাও যাচ্ছ নাকি? উত্তরপাড়ার করিমের ছেলে নাকি কাল রাতে চুরি করেছে, ওইটার বিচার করতে চাচ্ছি। আচ্ছা তুই খেয়ে রেস্ট কর, এসে কথা হবে কেমন? আমি আব্বুকে ঠিক আছে বলে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাবার খেয়ে শুয়ে থাকি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও 2 দিন। আজ আম্মুকে নিয়ে বাসায় চলে আসবো। হসপিটালের সকল ফর্মালিটি শেষ করে আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। আম্মুকে রুমে শুয়ে দিয়ে মাথার পাশে বসে আছি। আম্মু বলে, এখন তুই গিয়ে একটু রেস্ট নে বাবা। আজ 4 দিন ধরে আমার জন্য ঠিক মতন ঘুমাতেও পারিসনি। আমি ঠিক আছি আম্মু, তুমি চিন্তা করো না। চিন্তা করবি না, কোনো অবস্থা হয়ে গেছে তোর, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি এখন ঠিক আছি, তুই গিয়ে একটু ঘুমা বাবা। আচ্ছা যাচ্ছি, কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে। নিজে নিজে কিছু করতে যাবে না। ডক্টর কি বলেছে মনে আছে তো? মনে আছে, ডাকবো তোকে। এখন গিয়ে একটু ঘুমা। আমি ঠিক আছে বলে রুমে এসে বিছানায় শরীরটা এলে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। বিকেলে বাড়ির উঠোনে দাঁড়িয়ে আব্বুর সাথে কথা বলছি, তখন ছোঁয়া এসে বলল, ছোট লোকটা তো বাসায় এসেছে ইরা। তা কবে থেকে আসছে তোদের এখানে? আচ্ছা বাসায় আসছে নাকি? আমি তো জানতাম না। বিকেলে ওদের বাসায় গিয়ে বলে আসবো কাল থেকে যেন আসে। আর কাল থেকে আমার টর্চারগুলো শুরু। তোরা ভেতরে গিয়ে গল্প কর, আমি একটু বাহির থেকে আসছি। দুপুরে ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য রান্নাঘরে যেতে নিলে দেখি রবিন আর সায়ন খাবার নিয়ে এসেছে। আমাকে বলে, কিরে তুই রান্নাঘরের দিকে যাচ্ছিস কেন? রান্না করব তাই। তোরা এই সময়ে আর তোদের হাতে কি? আমরা থাকতে তোকে রান্না করতে হবে না। আন্টি যতদিন সুস্থ না হচ্ছে আমরা খাবার নিয়ে আসবো। যা গিয়ে গোসল করে আয়, আমরা আন্টির কাছে যাচ্ছি। ঠিক আছে বলে চলে যাই গোসল করতে। গোসল করে এসে আম্মুকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিই। এরপর নিজেও খেয়ে নেই। মনে মনে ঠিক করি কাল থেকে ইরাপদের বাসায় কাজ করতে যাব। ওনাদের জন্যই আজ আমার আম্মুকে বাঁচাতে পেরেছি। ওনাদের ঋণ শোধ করতে পারবো না।
আজ বিকেলে গিয়ে বলে আসবো কাল থেকে আসবো, যেমন ভাবা তেমন কাজ। আম্মু ঘুমিয়ে আছে, এই দেখে ঠিক করি এখনই গিয়ে বলে আসি। তাই চলে আসলাম ইরাপোদের বাসায়। এসে দেখি ইরাপু আর ছোয়াপু কোথায় যেন যাচ্ছে। আমাকে দেখে ইরাপু আমার কাছে এসে বলে, ভালো হলো তুই এসে গেছিস, আমি যেতে চেয়েছিলাম। তা কবে থেকে কাজ শুরু করছিস চাকর? ইরাপুর মুখ থেকে চাকর কথাটা শুনে রাগ হচ্ছে না। ভুল তো কিছু বলেনি, আমি তো নিজেই ওনাদের বাসার চাকর হওয়া বলে টাকা নিয়েছি। জি আপু, কাল থেকে আসবো, সেটাই বলার জন্য এসেছি। এই ছোট লোকের বাচ্চা, ম্যাডাম বলে ডাকবে আজ থেকে আমাকে। আমার বাসায় চাকরের মুখ থেকে আমি আপু শুনতে চাই না। ঠিক আছে ম্যাডাম, তাই বলবো। এখন আমি আসি। যা তোর যা, আর কাল সকালে ঘুম থেকে উঠে যেন তোকে আমাদের বাসায় দেখতে পাই। জি ম্যাডাম, তাই হবে। এখন আমি আসি বলে চলে আসি বাসায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে আম্মুকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে বলি, আমাকে কাজে যেতে হবে আম্মু, তুমি শুয়ে থাকো। আর কিছুর প্রয়োজন হলে আমাকে কল করো, আমি চলে আসবো। কাজে যাবি মানে? তুই কিসের কাজ করিস? আর ভার্সিটি না গিয়ে তুই কাজ করবি? আমাদের মতো গরিবদের লেখাপড়া করতে হয় না আম্মু, তুমি এসব নিয়ে ভেবো না। আমি আসি, লেট হলে আবার মালিক রাগ করবে। আমার জন্য তুই লেখাপড়া ছেড়ে দিবি বাবা? ও অভাগী মা, যে নিজের ছেলের জন্য কিছুই করতে পারলাম না। এসব কথা বলো না আম্মু, তুমি আমার জন্য অনেক করেছো, সেই ছোট থেকে এত বড় করেছো, নিজের সব শখ আহ্লাদ শেষ করে দিয়েছো আমার জন্য। আর এখন থেকে তোমার সব ছেলেই সব করবে, আমি আর আমার আম্মুকে কষ্ট পেতে দেব না। এখন থেকে আমি সব করব বলে আম্মুর কপালে চুমু দিয়ে চলে আসে চেয়ারম্যানের বাসায়। এসে দেখি ইরা ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তোকে বলেছিলাম না আমি ঘুম থেকে উঠে যেন তোকে আমার বাসায় দেখি। লেট হলো কেন তোর? আসলে ম্যাডাম, আম্মু এখনো কিছুটা অসুস্থ, তাই আম্মুকে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিয়ে তারপর আসলাম। কোনো বাহানা চলবে না আমার কাছে। এখন যা, গিয়ে আমার জামা আয়রন কর, এরপর আমার জুতোগুলো ভালো করে মুছবি। আমি ঠিক আছে বলে গিয়ে প্রথমে জামা আয়রন করে জুতো মুছে ইরা ম্যাডামের কাছে এসে বলি, ম্যাডাম হয়ে গেছে, এই নিন। টেবিলে রেখে আমার জন্য খাবার নিয়ে আয়, যা। ঠিক আছে বলে গিয়ে খাবার নিয়ে এসে ইরা ম্যাডামের হাতে দিতেই ইরা ম্যাডাম বলে, এই ছোট লোকের বাচ্চা, পানি আনবে কে তোর বাপ? আমাকে মারার প্ল্যান করেছিস? আমি এখনই নিয়ে আসি ম্যাডাম বলেই গিয়ে পানি এনে সামনে রাখতে ইরা ম্যাডাম বলে, আমার রুমে ভালো করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখ, আর তাড়াতাড়ি করবি, আমার সাথে ব্যাগ নিয়ে ভার্সিটি যাবি। ঠিক আছে ম্যাডাম, এখনই করছি বলেই আমি রুম গোছাতে শুরু করি। সব কিছু গুছিয়ে একটা বালতিতে করে পানি নিয়ে এসে পুরো রুম মুছে মাত্র একটু বসেছি, ইরা ম্যাডাম এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, শুধু কাজে ফাঁকি দেওয়া, ওঠ, আমার ভার্সিটির সময় হয়ে গেছে। আমি কিছু না বলে ব্যাগ নিয়ে ইরা ম্যাডামের পেছন পেছন যেতে থাকে। একটু পর ছোয়াপু আসলে ইরা আপু তার থেকে ব্যাগ নিয়ে আমার দিকে ছুঁড়ে মারে। ইচ্ছে করছে কি যে করি, কিন্তু চাইলেও কিছু করতে পারবো না। শাখা পার হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। একটু পর গাড়ি আসলে গাড়িতে উঠতে গেলে ইরা ম্যাডাম বলে, তুই কোথায় উঠছিস? দৌড়ে গাড়ির পিছনে আয়। আর শোন, যদি লেট হয় তাহলে তোর কি অবস্থা করবো তুই ভাবতেও পারবি না। ম্যাডাম, এখান থেকে ভার্সিটি 1 ঘন্টা রাস্তা, এতটা পর দূরে যাবো কি করে? আমার বাসার চাকর কখনো আমার সাথে বসে যেতে পারে না। আর টাকা নেওয়ার সময় কি বলেছিলি মনে আছে তো? আমি যা বলবো তুই তাই শুনবি। আর কিছু না বলে মাথা নিচু করে মনে আছে বলি। এরপর গাড়ি চলতে শুরু করে আর আমি গাড়ির পেছনে পেছনে দৌড়াতে থাকি। ভার্সিটি পৌঁছাতে 20 মিনিট লেট হয়ে যায়। এতটা পথ দৌড়ে পুরো শরীর ঘেমে গেছে, পাগুলো আর চলছে না। ইরা ম্যাডাম আমার কাছে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার প্রথম ক্লাস মিস হয়ে গেল। তোকে বলেছিলাম না লেট যেন না হয়। 20 মিনিট কেন লেট হলো তোর? ইচ্ছে করেই তো তুই এমন করেছিস, তাই না? বলে এমন ভাই তার কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারতে থাকে। বেল্টের আঘাতে শরীরে চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। এরপর চুল ধরে তুলে আমার গালে থাপ্পড় দেয়, ঠোঁট পেটে রক্ত বের হয়ে যায়। এবার ছেড়ে দে, আজকের কথা মনে থাকলে আর কখনো লেট করবে না। বলেই চলে যাওয়ার সময় এমন ভাই আমাকে আমার বুকে লাথি মারে। আমি মাটিতে পড়ে বুকে হাত দিয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছি, আর তারা হাসতে হাসতে চলে যায়। কোনো রকমে উঠে ভার্সিটির বাইরে এসে একটা ব্রেঞ্চে বসে চোখ বন্ধ করে আছি। শরীরের সব জায়গায় জ্বালা করছে। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে যায় না। হঠাৎ কেউ মুখে পানি ছুঁড়ে মারে। আমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি ইরা ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, তোকে কি ঘুমিয়ে থাকার জন্য এনেছি নাকি? আপনি তো ক্লাস করছিলেন ম্যাডাম, তাই বসেছিলাম। কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি।
আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে, ছোট লোক কথাকার। বলেই আমার গালে থাপ্পড় দেয়। এতটা জোরে থাপ্পড় মেরেছে ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। ইমন ভাই বলে, এই নে টাকা, আর গিয়ে আমার জন্য সিগারেট নিয়ে আয়, আর 2 টাকা থাকবে, ওইটা তোর বকশিস। জি ভাই, আমি এখনই এনে দিচ্ছি। বলেই টাকা নিয়ে গিয়ে দোকান থেকে সিগারেট এনে দিতেই ইমন ভাই বলে, এই শালা ছোট লোক, জ্বালিয়ে আনিসনি কেন? এখন কি তোর পপ ম্যাচ দিয়ে এসে জ্বালিয়ে দিয়ে যাবে? আমি এখনই জ্বালিয়ে নিয়ে আসি ভাই। বলে আবার দোকানে গিয়ে সিগারেট জ্বালিয়ে এনে ইমন ভাইয়ের হাতে দেয়। আরও কিছু সময় ওখানে থেকে ইরা ম্যাডামকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতে ইরা ম্যাডাম বলে, এনে সব জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে রোদে শুকাতে দে, আর এর আগে আমার খাবার রুমে দিয়ে যা। খুব ক্ষুধা পেয়েছে ম্যাডাম, কিছু খেয়ে তারপর কাপড়গুলো ধুই। এখানে তোকে খাবার খাওয়ার জন্য রাখিনি, চুপচাপ গিয়ে কাজ কর, আর রাতে বাসায় গিয়ে একেবারে খাবি। এখন যা আমার চোখের সামনে থেকে। আমি আর কিছু না বলে মাথা নিচু করে গিয়ে ইরা ম্যাডামের জন্য খাবার নিয়ে এসে তার রুমে রেখে আমি গিয়ে সব কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিচ্ছি। তখন কোথা থেকে আম্মু দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলে, তুই এসব কি করেছিস বাবা? তুই আমাকে বাঁচাতে চেয়ারম্যানের বাসায় চাকর কেন হয়েছিস? কি করেছে আমার ছেলেটাকে মেরে? তুই কেন এগুলো করতে গেলি? আমি মরে গেলে মরে যেতাম, শরীরে সব জায়গা ফেটে রক্ত বের হচ্ছে। আম্মু তুমি এখানে কেন এসেছো? আর কে বলেছে তোমাকে আমি এখানে? রবিন আর সায়ন আমাকে সব বলেছে। তুই ছাড় এগুলো, আমি আজ থেকে চেয়ারম্যানের বাড়িতে চাকরানির কাজ করব। তোকে ওরা মেরে ফেলবে। না আম্মু, আমার কিছু হবে না। তুমি অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বের হয়েছে কেন? তোমার কিছু হয়ে গেলে? নিজের ছেলে এমন কষ্টের কথা শুনি কোনো মা বসে থাকতে পারে না রে বাবা। তুই আমাকে দে, আমি করছি। আম্মু তুমি এখন বাড়ি ফিরে যাও। চেয়ারম্যানের মেয়ে যদি দেখে তুমি এখানে পাগলামি করছো তাহলে রেগে যাবে। রুমে বসে খাবার খাচ্ছি, তখনই বাড়ির বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনে জানলার পাশে এসে বাইরে তাকিয়ে দেখি আকাশের আম্মু কান্না করছে আর বলছে, যে আমার পোলারে এমন অবস্থা করছে, আল্লাহ তুমি তার বিচার কইরো। আমার বাপ মরা পোলারে এমন কইরা আঘাত করছে, আল্লাহ সব দেখতাছে। এই বিচার তো একদিন আল্লাহ ঠিকই করব। আম্মু হয়েছে, এখন তুমি বাড়ি যাও। তুমি অসুস্থ, এখান থেকে যাও। এমনভাবে কথা বললে তোমার সমস্যা হবে। দয়া করে এখান থেকে যাও, না হলে আমার পরিশ্রম কষ্ট সব বৃথা যাবে। আমি একটু পর বাড়ি যাব। আম্মু কান্না করতে করতে চলে যায়। কাজ করতে করতে রাত 8টা বেজে যায়। আমি ইরা ম্যাডামের রুমের বাইরে দাঁড়িয়ে বলি, ম্যাডাম ভেতরে আসতে পারি? কি বলবি ওখান থেকেই বল। 8টা বেজে গেছে, আমি কি বাড়িতে যাইতে পারি? ঠিক আছে যা, কাল সকালে সময় মতো যেন তোরে আমাদের বাসা দেখতে পাই। আমি ঠিক আছে বলে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। শরীরের ব্যথায় হাঁটতে পারছি না, রক্তগুলো শরীরে শুকিয়ে গিয়েছে। অনেক কষ্ট করে বাড়িতে আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আম্মু কান্না করো না, আমি ঠিক আছি। হেটাই তো দেখতে পারছি। আয় বাবা, তুই রুমে শুইয়া থাক, আমি তেল গরম কইরা গায়ে মালিশ কইরা দেই। বলে আম্মু আমাকে ধরে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়ে তেল গরম করতে চলে যায়। বিছানায় শরীরটা লাগাতেই মনে হচ্ছে কেউ আমার গায়ে ব্লেড দিয়ে আঘাত করছে। যন্ত্রণায় চোখ বন্ধ করে থাকে। একটু পর আম্মু তেল নিয়ে এসে আমার টি শার্ট খুলে কান্না করে দেয়। সারা শরীরে বেল্টের আঘাতে দাগ পড়ে আছে, রক্তগুলো শুকিয়ে কালো দাগ হয়ে গিয়েছে। আম্মু কান্না করতে করতে আমার শরীরে তেল মালিশ করে দেয়। এরপর আম্মু খাবার নিয়ে এসে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে ব্যথার মেডিসিন খাইয়ে দিয়ে আমার মাথায় হাত বলে দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 বছর। এই 1 বছরে যতটা পেরেছে আমাকে অপমান আঘাত করেছে ইরা ম্যাডাম। আজ তার এক বান্ধবীর বার্থডে, তাই আমাকে বলে, এই ছোট লোক, গিয়ে আমার জামা আয়রন করে জুতোগুলো ভালো করে মুছে দিয়ে আয়। আমি কিছু না বলে গিয়ে জামা আয়রন করে ইরা ম্যাডামকে দিয়ে গিয়ে জুতা মুছে ওনার রুমে এসে দেখে উনি ড্রেস চেঞ্জ করছে। আমি উল্টো দিকে ঘুরে যাই। ইরা ম্যাডাম আমাকে দেখে একটা ওড়না বুকের উপর দিয়ে বলে, এই ছোট লোকের বাচ্চা, আমার পারমিশন ছাড়া আমার রুমে কেন ঢুকেছিস? বেরো আমার রুম থেকে, জানোয়ারের বাচ্চা। আমি জুতো রেখে রুম থেকে বের হয়ে উঠোনে দাঁড়িয়ে আছি। একটু পর ইরা ম্যাডাম হাতে করে একটা লাঠি এনে কিছু না বলে আমাকে ইচ্ছে মতো মারতে থাকে। কয়েকটা বাড়ি আমার মুখেও লেগেছে, নাক ফেটে রক্ত বের হচ্ছে। মারা থামিয়ে বলে, আমার রুমে আমার পারমিশন না দিয়ে ঢোকার শাস্তি এটা। আজকের পর আর কখনো যদি এমন ভুল করিস তাহলে জানে মেরে ফেলবো। আর এখন সংসারে দাঁড়িয়ে না থেকে আমার রুম থেকে উপহারের বাক্সটা নিয়ে এসে আমার সামনে আয়। মাথা নিচু করে গিয়ে ইরা ম্যাডামের রুম থেকে উপহারের বক্স নিয়ে ম্যাডামের পেছন পেছন হাঁটতে থাকে।
হাঁটতে হাঁটতে অটো স্টেশনে চলে আসি। আমি হাঁটতে গেলে ইরা ম্যাডাম বলে, আজকে এমনি লেট হয়ে গেছে, হাঁটতে হবে না, গাড়িতে ওঠ। আমি ঠিক আছে বলে গাড়িতে উঠে বসি। একটু পর তার ফ্রেন্ডের বাসায় চলে আসি। গাড়ি থেকে নেমে ইরা ম্যাডাম ভাড়া দিয়ে আমার হাত থেকে বক্স নিয়ে বলে, এখানেই থাক, কোথাও যাবি না, আমি কিছুক্ষণ পর আসছি। আমি ঠিক আছে বলে একটা গাছের নিচে বসে থাকি। কয়েক ঘন্টা পর সবাই বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডাম বের হচ্ছে না। হঠাৎ ছাদের দিকে চোখ দিতে দেখি কয়েকটা ছেলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছে। লেট না করে দৌড়ে বাসার ভেতরে গিয়ে দেখি ছোঁয়া আপু সহ আরও কিছু ছেলে মেয়ে মদ খেয়ে এখানে সেখানে পড়ে আছে, কিন্তু ইরা ম্যাডাম নাই এখানে। ছাদের ওই মেয়েটা আবার ইরা ম্যাডাম নয় তো। দৌড়ে ছাদে এসে দেখি তিনটা ছেলে একটা মেয়ের হাত পা ধরে আছে, আর একটা ছেলে তার প্যান্টের বেল্ট খুলছে। আমি আশেপাশে তাকিয়ে একটা লাঠি পেয়ে হাতে নিয়ে ছেলেটার মাথায় আঘাত করতেই দেখি এ তো ইমন ভাই, আর মেয়েটা আর কেউ নয়, ইরা ম্যাডাম। বাকি ছেলেগুলো আমার দিকে তেড়ে আসলে সবাইকে ইচ্ছা মতো পিটায় লাঠি দিয়ে। ইরা ম্যাডাম উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি ইরা ম্যাডামকে বলি, আমি আছি ম্যাডাম, আপনার ভয়ের কোনো কারণ নেই, এখন একটু ছাড়ুন, এই শালাকে একটু কেলিয়ে নেই। আকাশ, তুই কি ভুলে গেছিস এরা তোর ওপর কত অত্যাচার করেছে? শুধু শুধু আমার সাথে শত্রুতা না করে আমার সাথে হাত মেলা, আর চল এই শালিকে আজ এমন অবস্থা করি যাতে আর কারোর সামনে মুখ দেখাতে না পারে। আমি ইরা ম্যাডামের দিকে তাকিয়ে দেখি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইমনের বুকে লাথি দিয়ে বলি, উনি আমার মালিক, আমি ওনার বাসার চাকর, উনি যা ইচ্ছা করতে পারে। আমি আজও ভুলিনি তুই ভার্সিটিতে সবার সামনে আমাকে বেল্ট দিয়ে পিটিয়েছিলি, আজ তোকে আমি পিটাবো বলেই ওর কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছা মতো পিটাতে থাকে। বেল্টের আঘাতে নাক পেটে রক্ত পড়ছে। সব শেষে জায়গা মতো একটা লাথি দিয়ে বলি, আর কোনোদিন বাপ হতে পারবি বলে মনে হয় না, এবার বিয়ে করে বউয়ের জন্য ভাড়া করে লোক নিয়ে আসিস শালা হোট বলেই ইরা ম্যাডামের দিকে ঘুরিয়ে এতক্ষণ খেয়াল করিনি। ভালো করে তাকেই দেখি ওনার দেশের অনেক জায়গায় ছেঁড়া, পরনের শার্টটা খুলে ওনার গায়ে পরে দিতেই শব্দ করে কান্না করে আমাকে জড়িয়ে ধরে। আরে ম্যাডাম কি করছেন, ছাড়ুন আর চলুন, অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। ইরা ম্যাডাম আমাকে ছেড়ে চোখের পানি মুছে হাঁটতে থাকে, আমিও পেছন পেছনে হাঁটছি। এরপর বাসা থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে দুজনে উঠে পড়ি। একটু পর বাসায় আসতেই চেয়ারম্যান সাহেব তার মেয়ের এই অবস্থা দেখে আমাকে বলে, এই ছোট লোকের বাচ্চা, কি করছিস তুই আমার মেয়ের সাথে? না আপু, আকাশ কিছু করেনি, আজ ওর জন্যই আমি এখনো তোমার সামনে দাঁড়িয়ে আছি। কি হয়েছে মা, বল আমাকে। এরপর ইরা আপু কান্না করতে করতে তার আব্বুকে জড়িয়ে ধরে বলে। সব শুনে চেয়ারম্যান বলে, আমি ওই ইমনকে জানে মেরে ফেলবো। ওরা এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। কালকে সকালে আমি ওকে পুলিশের হাতে দিয়ে ইচ্ছে মতো মার খাওয়াবো। কিছু করতে হবে না চেয়ারম্যান সাহেব, আমি সব কয়েকটাকে ইচ্ছে মতো পিটিয়ে এসেছি, মনে হয় না 1 মাসের আগে হসপিটাল থেকে বের হতে পারবে। ঠিক আছে, তুই এখন বাসায় যা। মা, রুমের ভেতরে আয়। আব্বু আমাকে নিয়ে বাসার ভেতরে যাচ্ছে। আকাশ সামনের দিকে তাকিয়ে চলে যাচ্ছে, আর আমি আকাশের দিকেই তাকিয়ে আছি, কিন্তু আকাশ একবারও পেছনে তাকাচ্ছে না। আকাশের মুখটা একবার দেখতে ইচ্ছে করছে, কিন্তু ও তাকাচ্ছেই না। একটু পরেই চোখের আড়াল হয়ে যায়। আমি রুমে এসে চেঞ্জ করে শুয়ে আছি। আমি বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে এসে চেঞ্জ করে আম্মুর সাথে খেতে বসেছে। আম্মু বলে, কি রে, তুই আজ খালি গায়ে বাসায় আসলি যে? তোর শার্ট কোথায়? ওই চেয়ারম্যানের মেয়ে আজও কি মেরেছে? না আম্মু, আজ মারেনি, আসলে কি হয়েছে। এরপর আমি আম্মুকে সব বলি। সব শুনে আম্মু বলে, আজকে যে মেরেছে সেটা এড়িয়ে গেলাম, আর মূল ঘটনা বলে ওটা কাটিয়ে দিলাম। আম্মু বলে, ভালো করছিস বাবা, যতই খারাপ হোক মানুষ তো, আর বিপদে কখন তাকে সাহায্য না করে চলে আসবি না। আজ তোর জন্য চেয়ারম্যানের মেয়েটা বেঁচে গেল, খুব ভালো কাজ করেছিস, আমি খুব খুশি হয়েছি। এরপর আম্মুর সাথে কথা বলতে বলতে খাবার শেষ করি। আম্মুকে মেডিসিন খাইয়ে রুমে এসে শুয়ে পড়ি। সে কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম যেন আজ চোখ থেকেই হারিয়ে গেছে। বারবার শুধু আকাশের মুখটাই চোখের সামনে ভেসে উঠছে। কত আঘাত করেছি আমি ওকে, মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে ফেলেছি। তার কোনো প্রতিবাদ করা তো দূরের কথা, চোখের দিকে তাকিয়ে কথাটা অব্দি বলেনি। যাকে শত্রু ভেবেছি আজ সেই আমার ইজ্জত বাঁচালো, আর যাদের বন্ধু ভাবতাম তারা আমার ক্ষতি করতে চাইলো। অনেক অন্যায় করেছি আকাশের সাথে। কাল আকাশ আসলে আমি ওর পা ধরে ক্ষমা চাইবো, এমন আরও অনেক কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসি চেয়ারম্যানের বাসায়।
ইরা ম্যাডাম উঠোনে বসে মোবাইল টিপছে। আমাকে দেখে বলে, আকাশ এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি মনে মনে বলি, এর আবার কি হলো? আজ এত ভালো ব্যবহার করছে, তুমি করেও বলছে কেন? নিশ্চয়ই মনে মনে আমার উপর কীভাবে আরও বেশি করে অত্যাচার করা যায় তারই প্ল্যান করছে। আমাকে চুপ করে থাকতে দেখে ইরা ম্যাডাম বলে, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, আজ আমি নিজে হাতে রান্না করেছি, একসাথে খাবো। ও ভাই, মারো মুঝে মারো, এ ক্যা হে? যে আমাকে খেতেই দিত না তাদের বাসায় আর সেই মেয়ে আমাকে বলছে একসাথে খাবার খাবে। আমি শিওর সকাল সকাল নেশা টেশা করেছে। না ম্যাডাম, আমি বাসা থেকে খেয়ে তারপর এসেছি। আপনি খেয়ে নিন। আর আপনার ড্রেস কোথায়? দিন, আমি আয়রন করে দিচ্ছি। আপনার তো আবার ভার্সিটি যেতে হবে। আমি আয়রন করে ফেলেছি, তুমি এসো আমার সাথে। বলে আমি ওর হাত ধরে রুমে নিয়ে গিয়ে বলি, তুমি বিছানায় বসো, আমি খাবার নিয়ে আসছি। আরে না না, এত নরম বিছানায় আমি বসতে পারবো না। আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। এত কথা বলছো কেন? বসতে বলেছি, বসো এখানে। বলে চলে যাই খাবার আনতে। আমি ভাবছি এমন কেন করছে? কাল বাঁচিয়েছি সেজন্য হবে হয়তো, তাই হয়তো দয়া করছে। একটু পর রুমে এসে নিজেই দুটো প্লেটে খাবার সার্ভ করে একটা প্লেট আমার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, আজ আমি নিজে হাতে বিরিয়ানি রান্না করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। ম্যাডাম, আমি এইমাত্র বাড়ি থেকে খেয়ে তারপর এসেছি, আপনি খেয়ে নিন। তুমি চাও আমি না খেয়ে ভার্সিটি যাই এখন? এটা আমি কেন চাইবো? তাহলে কথা না বাড়িয়ে খেতে শুরু করো। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করি, যদি রাগ না করেন। রাগ করবো কেন? তুমি বলো, কি জিজ্ঞেস করবে? আপনি সুস্থ আছেন তো? না মানে নেশা টেশা করেনি তো? তোমার কেন মনে হচ্ছে আমি অসুস্থ? আর কেন মনে হচ্ছে নেশা করেছি? না, আজ আসার পর থেকে এত ভালো ব্যবহার করছেন তাই। তুমি চাও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? না না না, আপনার হাতের মার খেতে খেতে শরীর এখন আর চলতে চায় না। আচ্ছা, এখন আর কথা না বলে খেতে শুরু করো। কিছু না বলে চুপচাপ খেতে শুরু করি। খাওয়া শেষে ম্যাডামের জুতো ধরতে গেলে ম্যাডাম বলে পরিষ্কার করে দেই। আজ থেকে আর করবে না। কেন ম্যাডাম, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করোনি, এতদিনে আমিই ভুল করেছি। আচ্ছা, এখন চলো, আমার ক্লাসের সময় হয়ে গেছে। বলে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে চলে আসি অটো স্ট্যান্ডে। এসে দেখি ছোয়াপু দাঁড়িয়ে আছে। ছোয়াপু ইরা ম্যাডামের কাছে এসে বলে, কালকের সব কথা শুনলাম, আমি এখনও বিশ্বাস করতেই পারছি না ইমন তোর সাথে এত নোংরা একটা কাজ করতে পারে। চকচক করলেই সব সোনা হয়ে যায় না ছোয়াপু। আপনাদের বন্ধু ছিল একটা কয়লা, আর কালকে তার আসল রূপটা সামনে এসে গেছে। এই ছোট লোকের বাচ্চা, তোকে কে কথা বলতে বলেছে আমাদের মাঝে? ছোঁয়া, আকাশকে আর কখনো এই ধরনের কথা বলবি না। আর আকাশ ভুল কিছু বলেনি। এমন কয়লার চেয়েও যদি নিকৃষ্ট কিছু থাকে তাহলে তাই। কাল যদি আকাশ না থাকতো তাহলে আজ আমি এখানে থাকতাম না। সরি দোস্ত, আর কখনো বলবো না। মনে যেন থাকে। আর চল, ক্লাসের সময় হয়ে গেছে। এরপর অটোতে উঠে পড়ি। ইরা ম্যাডাম আমার পাশে বসেছে। খুব আনইজি ফিল হচ্ছে। ইরা ম্যাডাম বসতে পেরে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? সমস্যা হচ্ছে আমার পাশে বসতে? না আসলে ঠিক তেমন না। আচ্ছা ঠিক আছে, তাহলে চুপচাপ বসে থাকো। আমি আর কিছু না বলে চুপচাপ বসে থাকে। একটু পর চলে আসি ভার্সিটি। ইরা ম্যাডাম ভাড়া দিয়ে আমার হাতে 500 টাকার একটা নোট দিয়ে বলে, এই নাও, কিছু খাও। আর তোমার মোবাইল নাম্বারটা দাও, ক্লাস শেষ হলে আমি কল করব। আমি এখানেই আছি ম্যাডাম, আর টাকা লাগবে না। উফ, বড্ড কথা বলো তুমি, যেটা বলছি সেটা করো তো। আর কি করব টাকা দিয়ে? মোবাইল নম্বর দিতে ইরা ম্যাডাম আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ছোয়াপুকে নিয়ে চলে যায়। কিরে, কি হয়েছে তোর? হঠাৎ আকাশকে এত কেয়ার করছিস? জুনিয়র ছেলেকে আবার ভালোবেসে ফেলেছিস নাকি? তোর এমন কেন মনে হচ্ছে যে আমি আকাশকে ভালোবাসি? না, তখন আমাকে কিভাবে ধমক দিলি, আবার তুই থেকে সোজা তুমি আসার সময় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসছিলি। ডালমে তো কুছ কালা হে। আচ্ছা, কাউকে বারবার দেখতে চাওয়া, তার জন্য রাতে ঘুমাতে না পারাটা কি ভালোবাসা বলে? বান্ধবী, এটাই তো প্রেমের লক্ষণ। আর তার মানে তুই আকাশকে ভালোবেসে ফেলেছিস? জানি না, তবে কালো আমাকে বাঁচানোর পর থেকে শুধু ওর সাথে ঘটা অন্যায়গুলোই বারবার মনে পড়ছে। কাল সারা রাত ঘুমাতে পারিনি, শুধু আকাশকে দেখতে ইচ্ছে হয়েছে। তোর তো লাভ ফিয়ার হয়ে গেছে। তা আকাশকে কবে বলছিস তুই তাকে ভালোবাসিস? আকাশ কি রাজি হবে আমাকে ভালোবাসতে? আমি এতদিন ধরে ওর সাথে যা করেছি, তারপর কি আকাশ আমাকে ভালোবাসবে? আগে যা হয়েছে তার জন্য আকাশের কাছে ক্ষমা চেয়ে তোর মনের কথা বলে দে, রাজি হতে পারে। ঠিক আছে, তবে আজ বিকেলে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাব, আর তখনই বলে দেবো আমার মনের কথা। এখন চল, ক্লাসে যাই।
বলে ছোঁয়াকে নিয়ে আমি ক্লাসে চলে যাই। ম্যাডাম চলে যেতেই আমি ভার্সিটির পাশে দোকানে গিয়ে একটা সিগারেট নিয়ে খেতে থাকি। একা একা কী করব বসে থেকে, তাই আশেপাশে ঘুরে দেখতে থাকি। হঠাৎ দেখি আমার ক্লাসমেট আয়শা। আয়শা আমাকে দেখে কথা বলতে আসে। ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। একটা ক্লাস শেষ করে ছোঁয়াকে নিয়ে বের হয়ে এসে আকাশকে খুঁজছি, কিন্তু জনক তো কোথাও নেই। গেটের কাছে এসে আমি আকাশকে কল করতে গেলেই ছোঁয়া বলে, আর কল করতে হবে না, ওই দেখ তোর হিরো একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। ছোঁয়ার কথা শুনে সেদিকে তাকিয়ে দেখি সত্যি আকাশ একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। রাগে শরীর জ্বালা করছে আমার। আয়শার সাথে কথা বলছি, হঠাৎ কোথা থেকে ইরা ম্যাডাম এসে কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে আমাকে ভার্সিটির পেছনে নিয়ে আসে। কি হলো ম্যাডাম, এইভাবে কেন নিয়ে আসলেন? কি হয়েছে? এই ডাইনিটাকে, যার সাথে এত হেসে হেসে কথা বলছিলেন। দাঁড়িটা আবার কি ম্যাডাম? যার সাথে এতক্ষণ কথা বলছিলেন। ও, আয়শার কথা বলছেন? ও তো আমার ক্লাসমেট ছিল। আয়শা নাকি নাম জানি না, তুমি আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। কেন? আপনাকে ছাড়া আর কারোর সাথে কথা বলা যাবে না কেন? কারণ তুমি শুধু আমার। আমি আপনার? কি বলছেন ম্যাডাম? আমি তোমাকে ভালোবাসি আকাশ। আগে তোমার সাথে যত অন্যায় করেছি তার জন্য আমাকে মাফ করে দাও। আর আর আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, বারবার শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করেছে। সো ফানি। আপনি আমাকে ভালোবাসেন? আপনি আমার মালিক আর আমি আপনার চাকর। এটা আপনি ভুলে যাবেন না ম্যাডাম। আমি কিছু জানি না আকাশ, শুধু এটুকুই জানি তোমাকে না পেলে আমি বাঁচতে পারবো না। তুমি যদি চাও তোমাকে দেওয়া প্রতিটা আঘাত আমাকে ফিরিয়ে দিতে পারো, তবুও আমার ভালোবাসা ফিরিয়ে দিও না। আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এটা আপনার ক্ষণিকের মোহ ম্যাডাম। আর তাছাড়াও আপনার আব্বু এই সম্পর্ক কখনো মেনে নেবে না। শুধু একবার ভালোবেসে দেখো, আমি সকল বাধা অতিক্রম করে তোমার কাছে ছুটে আসবো। তাহলে বাসায় গিয়ে আপনার আব্বুকে বিয়ের জন্য রাজি করুন। যদি পারেন তাহলে আপনাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমি আজই আব্বুকে গিয়ে বলবো আগামী 7 দিনের মধ্যে আমরা বিয়ে করবো আকাশ। আই লাভ ইউ। আমি মনে মনে বলি, একবার শুধু রাজি করো তোর বাপকে, তারপর বিয়ে হলে আমাকে করা আঘাতগুলো এক একটা করে হিসাব নেব। তুই যদি মনে করিস আমি সব ভুলে গিয়েছি, তাহলে ভুল ভাবছিস। তোর দেওয়া আঘাতগুলো এখনও আমার শরীরে ঘা হয়ে দাগ হয়ে আছে। আমাকে চুপ করে থাকতে দেখে ইরা ম্যাডাম বলে ওঠে, কি হলো, কথা বলছো না কেন? চলো আইসক্রিম খাই। এরপর ইরা ম্যাডামের সাথে গিয়ে আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়া শেষ হলে দুজনে বাসায় ফিরে আসে। চেয়ারম্যান সাহেব বাসায় আসার কিছুক্ষণ পর, আব্বু, আমি আকাশকে বিয়ে করতে চাই। কি বলছিস মা? ও তো আমাদের বাড়ির চাকর, ওর সাথে তোর বিয়ে কিভাবে হবে? আব্বু চাকর না, ওকে আমার খুব ভালো লাগে। তুমি যদি ওর সাথে আমার বিয়ে দাও তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে মা, তুই যখন বলছিস আমি ওর সাথেই তোর বিয়ে দিয়ে দিব। কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি? আজ ওরা তোকে মারেনি? না আম্মু, মারেনি। মারার দিন শেষ। চেয়ারম্যানের মেয়ে এখন তোমার ছেলের বউ হওয়ার জন্য পাগল হয়ে আছে। কি কি বলিস তুই? আমি তোর কথা বুঝতে পারছি না। এরপর আমি আম্মুকে সব বলি। সব শুনে আম্মু অবাক যে মেয়েটা আমার ওপর অত্যাচার না করে থাকতে পারতো না, আর সেই মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে। আম্মু বলে, কি বলছিস তুই? চেয়ারম্যানের মেয়ে এত ভালো হয়ে গেল কি করে? জানি না আম্মু, হয়তো গতকাল বাঁচিয়েছি তার জন্য। আচ্ছা বাদ দাও, এখন খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে বলে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে শুয়ে আছে। বিকেলে সায়ন আর রমেনের সাথে আড্ডা দিচ্ছি। সায়ন বলে, আচ্ছা আকাশ, আমরা তিনজনে একটা ব্যবসা শুরু করলে কেমন হয়? ব্যবসা করতে পারলে তো ভালোই হয়, কিন্তু করব কি সেটাই তো বুঝতে পারছি না। আমাদের এলাকায় যে কয়টা পুকুর আছে সেখানে মাছ চাষ করলে কেমন হয়? এক একজন 50,000 করে টাকা দিলেই হয়ে যাবে। আমার কাছে কিছু টাকা আছে। চেয়ারম্যানের কাছ থেকে যে আম্মুর চিকিৎসার জন্য নিয়েছিলাম সেখান থেকে বেঁচে গেছে। চল কাল থেকে শুরু করে দিই, কি বলিস তোরা? তাহলে বিকালে গিয়ে আমরা কথা বলে আসবো। ওর পুকুরে এসে মাছ ছেড়ে দিয়ে যাবে। আর পুকুরগুলো ভালোই বড় বড় আছে। তার আগে যাদের পুকুর তাদের সাথে তো কথা বলতে হবে। তারপর সেখান থেকে জাল দিয়ে বড় বড় মাছগুলো তো ধরতে হবে, না হলে পোনা সব খেয়ে নেবে। তাহলে চল এখনই গিয়ে সবার সাথে কথা বলে আসি। আর গরিব থাকতে ভালো লাগে না, এবার একটু বড় লোক হয়ে দেখি। বলেই তিনজন গিয়ে সবার সাথে কথা বলি, পুকুরের মালিকদের সঙ্গে আর কি।
পরের দিন সকালে তিনজনে মিলে পুকুর থেকে মাছ ধরি। যাদের পুকুর তাদের কিছু দিয়ে বাকিগুলো তিনজন ভাগ করে বাসায় নিয়ে চলে আসি। বাসায় এসে দেখি চেয়ারম্যান সাহেব আর ইরা ম্যাডাম আম্মুর সাথে কথা বলছে। আমাকে দেখে ইরা ম্যাডাম বলে, এমন করে ভিজে আছো কেন? আর এত মাছ কোথা থেকে আনলে? এরপর আমি সব বলি। সব শুনে চেয়ারম্যান সাহেব বলে, ভালো একটা উদ্যোগ নিয়েছো, কোনো সাহায্য লাগলে বলো, আমি করব। জি অবশ্যই। তা আপনারা আমাদের বাড়িতে কোনো কাজে এসেছেন নাকি? তোমার আর ইরার বিয়ের কথা বলতে এলাম ভাবির সাথে। আমার কথা হয়ে গেছে আর ভাবি রাজি। এখন তোমার মতামত জানার জন্য অপেক্ষায় রইলাম। আমার আম্মু যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো কথা নেই ভাবি। আগামী শুক্রবার তাহলে বিয়ের তারিখ থাকলো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যা ভালো মনে করেন। তাহলে আমরা এখন আসি, বিয়ের আয়োজন তো করতে হবে আবার। আম্মু ঠিক আছে বলতে চেয়ারম্যান আর ইরা ম্যাডাম চলে যায়। ইরা ম্যাডাম যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে চোখ মেরে যায়। আমি আম্মুর কাছে মাছগুলো দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিই। এরপর আম্মুর কাছে বলে সায়ন, আমি আর রবিন গিয়ে যারা ছোট ছোট মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলে 50,000 টাকা বায়না দিয়ে আসি। পরের দিন এসে তারা পুকুরে মাছ ছেড়ে দিয়ে যায়। তিনজনে হেঁটে সব দেখছি। তখন ইরা এসে সেখানে বলে, আকাশ শোনো একটু। আমি শাওন আর রবিনকে আসি বলে ইরার কাছে গিয়ে বলি, বলুন। চলো না কোথা থেকে ঘুরে আসি। আজকে সময় হবে না, এখানে অনেক কাজ আছে, অন্য কোনো দিন যাব। এটাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসি। এরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন খারাপ করে চলে যায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় 5 দিন। আজ আমার আর ইরার বিয়ে খুব ধুমধাম করে হয়ে গেছে। এই 5 দিনে এরা অনেকবার ঘুরতে যেতে চেয়েছে, কিন্তু আমি বাহানা দিয়ে এড়িয়ে গিয়েছি। সবে তো শুরু বালিকা, আগে আগে দেখতে থাকো, হতা হ্যাঁ কিয়া। ইরাকে ছোয়াপু আমার রুমে রেখে চলে যায়। আমি সায়ন আর রবিন উঠোনে বসে গল্প করছি। রবিন বলে, অনেক রাত হয়ে গেছে, এবার যা, ভাবি মনে হয় অপেক্ষা করছে তোর জন্য। আমি কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে পেছন ঘুরতে দেখি ইরা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি পেছন সরে যেতেই ইরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি হলো, সরে গেলে কেন? তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি ভাস্বর করার জন্য? যদি তাই ভেবে থাকিস তবে ভুল ভাবছিস। কি হয়েছে তোমার? আর তুমি আমাকে তুই করে বলছো কেন? তো তোকে কি আপনি করে বলতে হবে? এখন কথা না বলে মাটিতে গিয়ে ঘুমা। ভুল করেও আমার সাথে একই বিছানায় ঘুমানোর চিন্তা করিস না। আমি এই বিয়ে মানি না। কি বলছো আকাশ? তুমি তো আমাকে ভালোবাসো, আর তোমার মত নিয়েই তো আমাদের বিয়েটা হয়েছে। ভালোবাসা? না, আমি তোকে ভালোবাসি না। শুধু তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোকে বিয়ে করেছি। আকাশের মুখে এই কথা শুনে আমার পুরো পৃথিবী উল্টোপাল্টা হয়ে গেল। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই আকাশ আমাকে বিয়ে করেছে? না আকাশ, আমি জানি তুমি মিথ্যে বলছো। তুমি আমাকে ভালোবাসো, বলো না তুমি যা বললে সব মিথ্যে। বলেই এরা আমার হাত ধরে। আমি এরার হাত থেকে আমার হাত সরিয়ে ঠাস করে গালে একটা থাপ্পড় দিয়ে বলি, মনে করে দেখ কি কি করেছিস তুই আমার সাথে। তোর দেয়া প্রতিটি আঘাতের চিহ্ন এখনও আমার শরীরে দাগ কেটে আছে। আজ থেকে আমায় করা প্রতিটি আঘাত আমি তোকে ফিরিয়ে দেব। বলেই আমি ইরাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আকাশ এতই জোরে আমাকে ধাক্কা দিয়েছে যে আমার মাথা গিয়ে একটা চেয়ারের কোণে লেগে বেশ কিছুটা কেটে যায়। কপালে হাত দিয়ে দেখি কপাল কেটে রক্ত পড়ছে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ উল্টো পাশ হয়ে শুয়ে আছে। চোখ থেকে পানিগুলো নিচে ঝরতে থাকে। এই নাটক বন্ধ করবে? কান্না করতে হলে রুম থেকে বের হয়ে গিয়ে তারপর কর। ঘুমাতে দে আমায়। একটু আঘাত পড়তে পাওয়াতেই এমন করেছিস। যখন আমাকে মারতে মারতে রক্ত ছড়িয়েছিস তখন আমার কেমন ব্যথা করেছে একটু চিন্তা করে দেখ। আকাশের ধমক শুনে আমি মুখ চেপে ধরে চোখের পানি ফেলি। মাটিতে বসে কান্না করতে করতে কখন যে নিজেই ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি এরা এখনও ঘুমাচ্ছে। বাইরে থেকে একটা বালতিতে করে পানি এনে এরার মুখে ছুঁড়ে মারি। এরা এক লাফে উঠে বসে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তোর বাপের বাসা না যে যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠবে। আমার কাজে যেতে হবে, গিয়ে রান্না কর। এরা কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে চলে যায় রান্নাঘরে। আমি ফ্রেশ হয়ে চলে আসি পুকুরে। রবিন আর সায়ন আগে থেকে চলে এসেছে। আমাকে দেখে বলে, কিরে নতুন জামাই, আজকে না আসলে হতো না? কাল মাত্র বিয়ে করেছিস, আজকেই চলে এসেছিস? তুই সব জেনে এসব ফালতু কথা বলে যাচ্ছিস? এসব বাদ দিয়ে চল, মাছের খাবার দিতে হবে।
এরপর তিনজনে মাছকে খাবার দিয়ে বসে গল্প করছে। বিয়ের বেনারসি খুলে একটা শাড়ি পরিয়ে রান্না করছি। তখনই আমার শাশুড়ি মা এসে বলে, আরে মা, কি করছো তুমি? ওঠো, আমি থাকতে তুমি রান্না করে কি করছো? কিছু হবে না আম্মু, আমি আজ থেকে রান্না করব। আপনি রুমে গিয়ে রেস্ট নিন, আপনার শরীর এখনো অসুস্থ। কাল মাত্র তোমার বিয়ে হয়েছে, আর আজই তুমি রান্নাঘরে এসেছো? এটা যদি পাড়া প্রতিবেশী দেখে তাহলে কি বলবে বলো তো? মানুষ কি বললো তাতে কিচ্ছু হবে না আম্মু, আপনি রুমে গিয়ে রেস্ট করুন। তারপর শাশুড়ি মা আর কিছু না বলে রুমে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে মনে মনে বলি, আপনি তো জানেন না আম্মু, নতুন বই হয়েও কাল সারা রাত মাটিতে শুতে হয়েছে। এসবই আমার অন্যায়ের ফল। আমি সব কিছু সহ্য করব, যতই আঘাত করো আকাশ। তোমার মনে আমার ভালোবাসার ফুল আমি ফুটিয়ে ছাড়বো। তোমার বউ হয়ে এই বাড়িতে এসেছি, বের হতে হলে লাশ হয়ে যাব, তার আগে নয়। চোখের পানি মুছে রান্না করতে থাকি। মাছের খাবার দিয়ে আরও কিছুক্ষণ সেখানে থেকে বাসে এসে দেখি ইরা খাটে শুয়ে আছে। কাছে গিয়ে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ইরা কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে চোখে পানি ছেড়ে দেয়। নবাব জাতির মতো এখানে শুয়ে আছিস কেন? খিদে পেয়েছে, গিয়ে খাবার নিয়ে আয়, যা। চোখের পানি মুছে উঠতে চেষ্টা করছি, কিন্তু কোমরে এতটাই ব্যথা পেয়েছি উঠতেই পারছি না। অনেক কষ্টে উঠে গিয়ে খাবার নিয়ে রুমে আসতেই আকাশ আমার হাত থেকে খাবারের প্লেট নিয়ে খেতে শুরু করে। খাবার মুখে দিতেই বমি চলে আসার মতো অবস্থা। খাবারের প্লেট এনার মুখে ছুঁড়ে মেরে বলি, রান্না করার সময় মন কোথায় থাকে তোর? ইচ্ছে করে তরকারিতে বেশি লবণ দিয়েছিস তাই না, যাতে আমি খেতে না পারি? আমি তো ঠিক মতোই রান্না করেছি। তবে আমি কি মিথ্যা বলছি? একটা কথা মনে রাখিস, আজকের পর যদি আবার এমন করিস তাহলে তোর গায়ে আমি হাত তুলতে বাধ্য হব। বলেই ওঠে ইরাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে রুম থেকে বের হতে গেলে আম্মু সামনে এসে বলে, কি রে, এত চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? কি আর হবে আম্মু, কাজ করে এসে খাবার খেতে বসে দেখি তরকারিতে ইচ্ছে মতো লবণ দিয়ে রেখেছে। নবাবের বেটিকে বলে দাও এই বাড়িতে থাকতে হলে সব কাজ ঠিক মতো করতে হবে, তা না হলে যেন পাপের বাড়ি চলে যায়। ছোট মানুষ আস্তে আস্তে শিখে নেবে, এতে রেগে যাওয়ার কি আছে? ছোট মানুষও আমার থেকে 3 বছরে বড়, আর তুমি বলছো ছোট মানুষ? অবশ্য সারা জীবন তো গরিবের ওপর অত্যাচার করে দিন পার করেছে, বাকি কাজ শেখার সময় হয়েছে নাকি? বলেই রুম থেকে বের হয়ে চলে আসি হোটেলে নাস্তা করার জন্য। আকাশ চলে যাওয়ার পর শাশুড়িমা আমার কাছে এসে বলে, কিছু মনে করো না মা, তোমার উপর রেগে আছে তাই এমন করছে। কিছুদিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি শাশুড়িমাকে জড়িয়ে ধরে কান্না করে দিই। আমাকে কান্না করতে দেখে শাশুড়িমা আবারও বলে, এই পাগলি মেয়ে, কান্না করছো কেন? আচ্ছা, এখন গিয়ে গোসল করে এসো, একটু শুয়ে থাকো। সেই সকাল থেকে কাজ করছো। আমার কপালে চুমু দিতে গিয়ে আমার কপালে কাটাটা দাগ দেখে বলে, তোমার কপালে এটা কিসের দাগ? কাটলো কি করে? তেমন কিছু না আম্মু, পড়ে গিয়েছিলাম তখন কেটে গেছে। আসো, আমার সাথে আসো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। কতটা কেটে গেছে? লাগবে না আম্মু, এমনি ঠিক হয়ে যাবে। আম্মু বলে ডাকছো, আর আম্মুকে মেয়ের কষ্ট পাশে থাকতে দিচ্ছ মা? শাশুড়িমাকে জড়িয়ে ধরি। ওনার ছেলের উপরে এত অন্যায় করার পরেও উনি আমাকে নিজের মেয়েই মনে করেছে। সত্যি, আমি ছাড়া সবাই কতটা ভালো। এতদিন আব্বুর টাকার গরমে মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলাম। এরপর শাশুড়ি মা আমাকে তার রুমে নিয়ে গিয়ে গরম পানি এনে কাটা জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। আমার চোখ থেকে পানি পড়ছে। শাশুড়ি মা বলে, কি হলো মা, কান্না করছো কেন? জ্বালা করছে ক্ষতস্থানে? না মু, জ্বালা করছে না। জন্মের পর কখনো মায়ের ভালোবাসা কেমন হয় দেখিনি। আজ আপনার হাতে ছোঁয়া পেয়ে বুঝতে পারছি মায়ের ভালোবাসা কেমন হয়। আমি আপনার বৌমা হতে চাই না, আমি মেয়ে হয়েই থাকতে চাই আম্মু। হ্যাঁ মা, তুমি আজ থেকে আমার মেয়ে। এখন থেকে আর কাঁদবে না, আর আমার মেয়ের চোখে পানি দেখতে চাই না, বুঝেছো? আম্মু, আমি একটু আপনার কোলে শুয়ে থাকতে পারি আম্মু? এতে অনুমতি নেওয়া কি আছে? এসো মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নাস্তা করে বাসায় এসে আম্মু রুমে গিয়ে দেখি ইরা আম্মুর কোলে শুয়ে আছে। কিছু না বলে রুমে এসে শুয়ে আছে। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে এসে খাবার খেয়ে উঠোনে দাঁড়িয়ে সায়ন আর রবিনের সাথে কথা বলছি। তখন চেয়ারম্যান সাহেব এসে বলে, কেমন আছো বাবা? কাজ কেমন চলছে? ভালো আছি চেয়ারম্যান সাহেব, আর সব কিছু ঠিকঠাক। আপনি কেমন আছেন? এখনও চেয়ারম্যান সাহেব বলেই রাখবে? তুমি এখন আমার মেয়ের জামাই বাবা, বাবা বলে রাখবে। আচ্ছা, তাই বলবো।
আসুন, ভেতরে আসুন। আচ্ছা আমরা তাহলে যাই, বিকেলে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। রবিন আর সায়ন চলে যায়। আমি চেয়ারম্যান সাহেবকে নিয়ে বাড়ির ভেতরে যেতেই ইরা এসে ওর বাবার পাশে সালাম করে বলে ওঠে, কেমন আছো আব্বু? আর এই সময় তুমি এখানে? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। কেমন আছেন বিয়ান সাহেবা? জি ভালো আছি বিআই সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। কাল ইরা আর জামাই তাহলে আমার বাড়ি যাচ্ছে, এটাই বলতে এলাম। অবশ্যই যাবে, আসুন বসুন, আমি চা করে দিচ্ছি। ইরা যাও, আব্বুকে আমাদের রুমে নিয়ে যাও। ঠিক আছে আম্মু, এসো আব্বু। বলে ইরা চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমাদের রুমে চলে যায়। আম্মু চা বানিয়ে ঘরে যা ছিল তাই নিয়ে যায়। কিছুক্ষণ কথা বলে চেয়ারম্যান সাহেব চলে যায়। ইরা আমাকে বলে, কাল কখন যাব? বাপের বাড়ি যাওয়ার জন্য তর্স হয়েছে না দেখছি। তবে ভাবিস না আমি ওখানে গেলে তুই আমাকে তোর ইশারায় নাচাতে পারবি। তোর সাথে ফালতু কথা বলার কোনো ইচ্ছে নেই, আমার সামনে থেকে যা তো। বলেই ইরাকে সামনে থেকে সরিয়ে রুম থেকে বের হয়ে পুকুর পাড়ে চলে আসি। রবিন আর সায়ন বসে বসে সিগারেট খাচ্ছে। আমি সায়নের হাত থেকে সিগারেট নিয়ে খেতে থাকি। সায়ন বলে, কিরে তোর শ্বশুর কি বললো? কাল ইরাদের বাসায় যেতে বলল। 5 মিনিটের রাস্তায় তোর শ্বশুর বাড়ি, তা কখন যাবি? আমি রাতে যাব, ইরাকে সকালে দিয়ে আসব। আচ্ছা, মাছ আরও বাড়ালে কেমন হয়? এখন থাক, পরে মাছের খাবার কেনার টাকা শর্ট হয়ে যাবে। ঠিকই বলেছে, এখন থাক আকাশ। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমাকে একটু বাজারে যেতে হবে। বলে সেখান থেকে উঠে বাজারে এসে ইরাকে কষ্ট দেওয়ার জন্য ছোট ছোট পুঁটি মাছ আর কিছু সবজি নিয়ে বাসায় এসে দেখি ইরা উঠোনে বসে পেয়ারা খাচ্ছে। আমি কাছে গিয়ে বাজারের ব্যাগটা দিয়ে বলি, এখানে মাছ আছে আর সবজি আছে। ঠিক আছে, আমি মাছগুলো কেটে রাখছি। তাহলে কি মাছ এনেছি তোর বাপের বাড়ি পাঠানোর জন্য? কথা না বলতে পারলে যেন পেটের ভেতরে শয়তান করে। বলেই আমি রুমে চলে আসি। এত বড় পাজি পাজি একটা ভালো কথা বললাম, তাও বকে চলে গেল। শয়তান কুত্তা হারামি একটা। আকাশকে মনে মনে বকতে বকতেই মাছ নিয়ে রান্নাঘরে গিয়ে মাছ দেখে আমার মাথা ঘুরে যায়। এত ছোট মাছ কাটবো কী করে? ইচ্ছে করে আমাকে অপদস্থ করার জন্যই এমনটা করেছে। কি আর করবো, কোনো রকমে মাছ কেটে ধুয়ে আম্মু আর আমি রান্না শেষ করি। রাতের খাবার খেয়ে রুমে শুয়ে আছে। ইরা পাশে এসে দাঁড়িয়ে আছে। এখানে সংসেজে না দাঁড়িয়ে থেকে নিচে গিয়ে শুয়ে পড়। ভুল করেও আমার পাশে শোবার স্বপ্ন দেখিস না। আকাশ, আর কতটা কষ্ট দেবে আমাকে? একদিন কষ্ট সহ্য করে এই অবস্থা, আর আমাকে যে একটা বছর কষ্ট দিয়েছিস। এমন কোনো দিন যায়নি যেদিন তুই আমাকে মেরে আমার শরীর থেকে রক্ত বের করিসনি। সবে তো শুরু। আমাকে যতটা আঘাত করেছিস ঠিক প্রতিটি আঘাত আমি তোকে ফিরিয়ে দেব। তুমি আমাকে যতই আঘাত দাও, আমার ভালোবাসা তোমার প্রতি একটুও কমবে না। তোমাকে ভালোবেসে যদি মরতে হয়, আমি তাও হাসি খুশি বরণ করবো। তা কাটার আঘাত দাও বা ফুলের পাপড়ি দাও, আমি বাকিটা পথ তোমার পাশেই চলবো। ভালোবাসার আগুনে যদি জ্বলতে হয় জ্বলবো। আমার এই বুকটা ছেড়ে তখনও দেখবে শুধু তোমারই নাম লেখা থাকবে। তোমাকে ভালোবেসে তোমার জন্য আমি পাগল। তোমাকেই একদিন আমাকে ভালোবাসতে হবে। হয়ে গেছে ডায়লগ দেওয়া তোর। আমার ঘুম আসে, কানের কাছে আর খ্যান খ্যান করিস না। বলেই আমি পাশ ফিরে শুয়ে পড়ি। ইরা নিচে বিছানা করে শুয়ে পড়ে। পরের দিন সকালে ইরাকে ওর বাপের বাসায় রেখে আমি কাজে চলে যাই। এভাবে দেখতে দেখতে কেটে যায় একটা বছর। রাতে উঠোনে দাঁড়িয়ে আছি, আম্মু এসে আমার পাশে দাঁড়ায়। কিছু কি বলবে আম্মু? এভাবে আর কতদিন থাকবে বাবা? অনেক তো হলো, নিজে কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। তুমি বলো আম্মু, এখন আমার কি করা উচিত? আমি যে চাইলেও ইরার দেওয়া আঘাতগুলো ভুলতে পারছি না। তুই তো মেয়েটাকে কম কষ্ট দিসনি। থালা দিয়ে মেয়েটার উপর পানি ছুঁড়ে মেরেছিস, গরম ভাতের প্লেট মেয়েটার মুখে ছুঁড়ে মেরেছিস। এই 1 বছর তুই কি একটা দিনও এমন গেছে তুই মেয়েটাকে কষ্ট না দিয়ে থাকছিস? এটা ভুলে যাস না আকাশ, সেদিন ইরা টাকা দিয়েছিল বলি আজ আমি বেঁচে আছি। আম্মুর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আম্মুর কাঁধে হাত রেখে আমার দিকে ঘুরে বলে, যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর। এবার ইরামাকে আপন করে নি, আমি তোদের সুখী দেখে মরতে চাই। আম্মু তুমি ঠিক বলেছ, অনেক হয়েছে। এই মান অভিমান, আজই আমি সব অভিমানের পালা শেষ করে দেব। বলে আম্মুকে জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে রুমে এসে দেখি এরা ব্যাগে জামা কাপড় পরছে। ব্যাগ পরছো কেন? এত রাতে কোথায় যাবে? আমি হেরে গেছি আমার ভালোবাসা। আমি বুঝে গেছি আমার অন্যায়গুলো তুমি কখনো ক্ষমা করতে পারবে না।
তাই শুধু শুধু আর তোমার জীবনে থেকে তোমাকে বিরক্ত করতে চাই না। কাল সকাল হলেই আমি আমার বাসায় চলে যাব। তবু তুমি ভালো থেকো। কোথাও যাওয়া হচ্ছে না তোমার? কেন থাকবো আমি? কোন অধিকারে থাকবো? তুমি না আমাকে ভালোবাসো না, আর কখনো বাসবেও না। মনে মনে ভালোবাসি, মুখে বলতে পারি না। কাছে কাছে কত থাকি তুমি দেখেও দেখো না। ভালোবাসি কত তোমায় জানে আমার হৃদয়। আমি তোমাকেই ভালোবাসি। আকাশের কথা শুনে চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। আকাশ আমার কাছে এসে আমার চোখের পানি মুছে কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে। বুকের ভিতরে উথাল পাতাল ঢেউ শুরু হয়ে যায়। আকাশের ছোঁয়া পেয়ে মনে হচ্ছে কতদিন পর আজ মরুভূমিতে বৃষ্টি হয়েছে। আমিও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরি। আকাশ বলে, আই এম সরি, ভুল হয়ে গেছে আমার। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তবে তোমাকে কষ্ট দিয়ে তোমার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। আর কখনো এমন হবে না। এখন থেকে আমাদের মাঝে শুধু ভালোবাসা থাকবে। আই এম সরি আকাশ, আজ থেকে আমি তোমার লক্ষ্মী বউ হয়ে বাকিটা জীবন কাটিয়ে দেবো। আমিও এমনি তোমার মতোই চাই। নিজেকে চেয়েছি সাজাতে তোমার ছোঁয়ায়। ইচ্ছেতে তুমি ছাড়া কিছুই আমি আর বুঝি না। যখনই দেখেছি চেয়েছি তোমারই একটু সারা। বুঝেছি বোঝনি ফিরেও দেখনি। আমি তো তোমার জন্য পাগল পাড়া। আমার চুরি তোমার ভুলই হয়েছে মাখামাখি। আমি থমকে যাই তোমায় দেখে। তাকিয়ে হয়ে থাকি সেই জীবন তোমার নামে। তুমি আমার সাধনা। কখনো দেব না ফাঁকি তোমায়। তুমি ছাড়া আমিও যে বাঁচবো না। আচ্ছা, আজকে আমরা আমাদের বাসরাত পালন করতে পারি? ইরা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, আগে প্রপোজ করো, তাহলে হবে। তুমি আমায় একবার ভালোবেসে দেখো। আমিও হতে পারি ইতিহাসে লেগে থাকা প্রেমিকের কাব্য। আমার জন্য কিছু অল্প এঁকে দাও আকাশের নীলে। বলে দাও একবার আমার জন্য অপেক্ষায় ছিলে। আমিও তোমার ভালোবাসায় হতে পারি ঘুম ভাঙা বাতাসের সাদা মেঘের দল। আমাকে একটু ভালোবেসে দেখো। আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ আমার সিনিয়র রাগী বউ। আমি আকাশের সামনে বসে শক্ত করে জড়িয়ে ধরি। কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে দরজা বন্ধ করে এসে কপালের চোখে চুমু দিয়ে ঠোঁটে এক করে দেই। এরপর ইরাকে নিয়ে আমার নতুন জীবনের রঙিন স্বপ্নে হারিয়ে যায় একে অপরের মাঝে। এবার তো চোখ বন্ধ করুন, লজ্জা পাবেন তো। 1 বছর পর বাসরাত হচ্ছে, কত কিছু হবে বুঝে নিন। আর না হলে না বুঝলে বাসায় বলে বিয়েটা করে নিন, তবে বুঝবেন এখানে কি হচ্ছে। এবার আসছি, টাটা বাই বাই। আর হ্যাঁ, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট আর আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগোতে চাই। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।